হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিট্যান্স চ্যাপ্টারটা সম্পর্কে শিখব। ক্যাপাসিটর মানে ধারক আর ক্যাপাসিট্যান্স মানে ধারকত্ব। এই চ্যাপ্টারটা সম্পর্কে সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব। ওকে, সো একটুখানি লেট হয়ে যাওয়ার জন্য সরি। সো আমি ব্যস্ত ছিলাম বলে ঠিকঠাক আমি ভিডিও করতে পারিনি। সো দেখো, এই ধারক ও ধারকত্ব এই জিনিসগুলো ফিজিক্যাল সিগনিফিক্যান্স কি, মানে এই জিনিসটা কি বোঝাতে চাইছে, কীভাবে আমরা জিনিসটাকে ফিল করব, সমস্ত কিছু আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, একদম ইজি ওয়েতে, কিছুই নেই চ্যাপ্টারের মধ্যে, শুধু একটুখানি দেখে নাও। আচ্ছা, এই যে ধারক ও ধারকত্ব, তাই না? অ্যাকচুয়ালি ক্যাপাসিটার একটা কন্ডাক্টর, আমরা সবাই কন্ডাক্টর জানি, তাই না? সো কন্ডাক্টর কন্ডাক্টর কন্ডাক্টরটা কী হয়? তোমাকে যদি এক্সাম্পল জিজ্ঞাসা করো, তুমি বলবে কন্ডাক্টরের এক্সাম্পল হচ্ছে গিয়ে অনেক রয়েছে, যেরকম কপার রয়েছে, লোহা রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে, গোল্ড রয়েছে, সমস্ত কিছু। এরা কিন্তু সব মানে কন্ডাক্টর, মানে যারা ইলেকট্রিসিটি ইজিলি কন্ডাক্ট করতে পারে তারা কন্ডাক্টর, রাইট? অ্যাকচুয়ালি মানে কন্ডাক্টর হচ্ছে গিয়ে যার মধ্যে কি ফ্রি ইলেকট্রনের সংখ্যা হিউজ পরিমাণে থাকে, মানে হিউজ পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে, হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন থাকে এখানে, হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, ওকে, প্রচুর মানে ফ্রি ইলেকট্রন থাকে, সেটাকে বলে থাকি আমরা কন্ডাক্টর। তার জন্য কি সে ইজিলি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। আমরা ব্যান্ড থিওরির ডেফিনেশন অনুসারেও দেখতে পারবো, আমরা সেগুলো দেখব পরবর্তী কোনো একটা চ্যাপ্টার দেখবো। সেটা হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে মানে ফোর্থ সেমিস্টারে রয়েছে, তখন আমি আলোচনা করব। যাই হোক, এখানে আমি যে কন্ডাক্টরটা বলছি কেন, আমি ভালো করে বোঝো। প্রথমে যখন আমরা বলেছিলাম, মানে প্রথমের যে চ্যাপ্টার যখন পড়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে কন্ডাক্টরের ভেতরে চার্জ থাকতে পারে না। আজকে সেটা প্রমাণ করব, চার্জ থাকতে পারে না কেন। দেখো, ফার্স্ট জিনিসটা বোঝো, সাপোজ এটা একটা কন্ডাক্টর, রাইট? কন্ডাক্টর মানে কি বললাম এখনই, তার মধ্যে হিউজ পরিমাণে ফ্রি ইলেকট্রন রয়েছে। দেখো, যে কোনো ম্যাটার হোক না কেন তার মধ্যে কি অ্যাটম রয়েছে, অ্যাটম আছে মানে সেখানে নিউক্লিয়াস রয়েছে, ইলেকট্রন রয়েছে, রাইট? এই যে হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বলছে, এটা কোথায় থাকে বলো তো? সব আউটার মোস্ট সেলে থাকে। এটা কোথায় থাকে? আউটার মোস্ট সেল, মানে সেটাকে আমরা কন্ডাকশন ব্যান্ড বলে থাকি, ভ্যালেন্স সেল বলে থাকো তোমরা দেখবে, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি একদম আউটার মোস্ট সেলে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে আমরা ফ্রি ইলেকট্রন হিসেবে কনসিডার করে থাকি, আউটার মোস্ট সেল, সরি, ঠিক আছে? আউটার মোস্ট সেলে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে আমরা সাধারণত কন্ডাক্টর বলে থাকি, মানে ফ্রি ইলেকট্রন বলে থাকি। আমরা যদি ব্যান্ড গ্যাপের থিওরি দেখি, সেখান থেকে আমরা দেখবো সেটা কন্ডাকশন ব্যান্ড হবে। সেটা কি হবে? কন্ডাকশন ব্যান্ড। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, চাপ নেই, ঠিক আছে? দেখো তাহলে ইন জেনারেল আমরা কি বলতে পারি, একটা ম্যাটার মানে কি, তার ভেতরে কি রয়েছে? অ্যাটম রয়েছে, ইলেকট্রন রয়েছে, সব কিছুই রয়েছে। তাহলে এই যে ম্যাটার মানে একটা কন্ডাক্টর নিয়েছি আমি, এই কন্ডাক্টরটাকে আমি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলাম। তার মানে কি? তার মানে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, বাইরে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, সেইখানে আমি এই কন্ডাক্টরটাকে রেখে দিয়েছি। তাহলে কেমন কি হবে সেগুলো আমরা দেখব। এটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি রেখে দিয়েছি, সেটা হচ্ছে তোমার ই হচ্ছে তোমার কি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, ওকে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, ওকে। দেখো ইন্টারেস্টিং ব্যাপার কি হয়, যেহেতু এই ম্যাটারটার ভেতরে ইলেকট্রন রয়েছে, আবার নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের ভেতরে প্রোটন রয়েছে, পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে ইলেকট্রিক ফিল্ড কি করবে? ইলেকট্রিক ফিল্ড সবসময় কি পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে মুভ করে। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন অলওয়েজ পজিটিভ চার্জ টু নেগেটিভ চার্জ হয়ে থাকে, রাইট? এটা তোমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তার মানে আমরা বলতেই পারি এইদিকে পজিটিভ চার্জ রয়েছে, মানে পজিটিভ পোটেনশিয়াল রয়েছে এদিকে। তুমি যদি ব্যাটারি দেখো, সাপোজ আমি বলতে পারি ব্যাটারি পজিটিভ তার টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রিক ফিল্ড ফ্লো করে, বুঝতে পারলে? সো আমি ইমাজিন করতে পারি যে এদিকে কি পজিটিভ চার্জ রয়েছে আর এদিকে নেগেটিভ চার্জ রয়েছে, মানে এখানটায় এদিক দিয়ে পজিটিভ চার্জ রয়েছে যে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করেছে, আর এদিকে সাপোজ নেগেটিভ চার্জ রয়েছে, এরা কি ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করেছে, ফাইন, ঠিক আছে, বুঝলাম। তার মানে কি ভালো করে বোঝো জিনিসটা।
তাহলে এই ম্যাটারটার ভেতরেও তো প্রোটন রয়েছে, ইলেকট্রন রয়েছে। তাহলে আমি যদি এখানে প্রোটন আর ইলেকট্রনকে যদি রাখি, যেহেতু এখানে অ্যাটম রয়েছে, সেখানে কি অ্যাটমের ভেতরে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন রয়েছে পজিটিভ চার্জ, এবং অ্যাটমের যে বাইরে, মানে অ্যাটমের বাইরে বলতে নিউক্লিয়াসের বাইরে যে অরবিটগুলোতে ইলেকট্রন রয়েছে, রাইট? সো এই ইলেকট্রনগুলো একটা ফোর্স ফিল করবে। তাহলে ইলেকট্রন কী পরিমাণ ফোর্স ফিল করবে? তোমার ইলেকট্রনের চার্জ ই আর ইলেকট্রিক ফিল্ড ই হবে, রাইট? এবং ইলেকট্রনিক চার্জ কি নেগেটিভ হয়ে থাকে, সুতরাং ইলেকট্রিক ফিল্ড যেদিকে ঠিক তার অপোজিট দিকে একটা ফোর্স ফিল করবে। স্বাভাবিক ব্যাপার, কারণ এদিকটা তোমার পজিটিভ চার্জ রয়েছে, তাহলে ইলেকট্রন কী হবে? পজিটিভ চার্জ দ্বারা অ্যাট্রাকটিভ হবে, তাই না? সো ইলেকট্রনগুলো এই দিকে চলে আসবে। ভালো করে বোঝো জিনিসটা। আমরা বলতেই পারি যে ইলেকট্রন যদি এদিকে চলে আসে, তাহলে পজিটিভ চার্জ কোন দিকে যাবে? এই দিকে যাবে। সিম্পল জিনিস, কারণ এইদিকে নেগেটিভ চার্জ রয়েছে, কারণ নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করে, আর পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে, তাই না? এবং পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করে। মানে এদিকে পজিটিভ চার্জ তুমি দিয়েছো, তাহলে এইদিকে নিশ্চয়ই পজিটিভ চার্জ আসতে পারবে না। সো পজিটিভ চার্জ বিকর্ষিত হবে, বিকর্ষিত হয়ে এদিকে চলে আসছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এরকম যে সেপারেশন হচ্ছে, সেপারেশন হতে থাকবে। এরকম সেপারেশন হতে হতে কি হবে? এই ভেতরে দেখো একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জের লেয়ার উৎপন্ন হচ্ছে, মানে একটা সেপারেশন উৎপন্ন হয়েছে, রাইট? এখানে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের একটা দেখো সেপারেশন তৈরি হয়েছে। সো এই যে সেপারেশন অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ, এটা কী প্রডিউস করছে? এটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করছে। কীভাবে? কারণ আমরা একটু আগে দেখলাম, বা আমরা জানি সাধারণত ইলেকট্রিক ফিল্ড কী হয়? পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে ফ্লো করে, রাইট? তাহলে এখানে পজিটিভ চার্জ রয়েছে, এদিকে নেগেটিভ চার্জ রয়েছে, তাহলে তুমি বলতেই পারো বাবা এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, তাই না? কি বুঝতে পারলে? তাহলে ভেতরে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়েছে। সেই ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা বলছি, সাপোজ যেহেতু ইনসাইডে প্রডিউস হয়েছে, সেটাকে আমি আই বলছি। ওকে, তাহলে এই যে ভেতরে মানে কন্ডাক্টারটা বা যে ম্যাটারটা তুমি নিয়েছো, ম্যাটারটা অ্যাকচুয়ালি একটা কন্ডাক্টার, রাইট? এই কন্ডাক্টারটার ভেতরে দেখো একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়েছে, এবং এই যে সেপারেশনটা ঠিক ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত না ভেতরে প্রডিউসড ইলেকট্রিক ফিল্ড এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের সাথে সমান হবে। তার মানে কি, এই ভেতরে দেখো যে ফিল্ডটা প্রডিউস হয়েছে ইআই, সেটা কি হতে হবে? ই এর সাথে, এটা তোমার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, সো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের সাথে ইনসাইডে যে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়েছে সেটা কি সমান হতে হবে। যখন সমান হবে তখন কি আর সেপারেশন হবে না। কেন হবে না? স্বাভাবিক ব্যাপার, মানে কি এই যে এর ভেতরে আমি জানি না ভেতর দিয়ে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে কি যাচ্ছে না, আমি সাপোজ কনসিডার করে নিচ্ছি এর ভেতর দিয়ে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, ঠিক আছে? সো যদি এর ভেতর দিয়ে ইলেকট্রিক ফিল্ড যায়, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, আর অপোজিট দিকে দেখো এই মানে ম্যাটারটা বা কন্ডাক্টরটার ভেতরে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়েছে, এটা কি অপোজিট ডিরেকশনে। মানে আমি যদি তোমাকে দেখাই, এই দিকটা ছিল তোমার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, বাট তুমি এখন পেয়েছো ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ঠিক এদিক বরাবর। এবার আমি বললাম এই দুটো ফিল্ড যখন সমান হয়ে যাবে তখন কি ভেতরে চার্জের আর কোনো সেপারেশন হবে না। সমান হয়ে যাওয়া মানে কি? দেখো অপোজিট ডিরেকশন, সমান হয়ে যাওয়া মানে কি? জিরো হয়ে যাওয়া। তাহলে নেট যে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর, সো আমি বলতেই পারি যে নেট ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর ইজ কত হয় বলো? সেটাকে আমি এন দিয়ে রিপ্রেজেন্ট করলাম, হ্যাঁ, সেটা হবে জিরো, বিকজ ইআই মাইনাস ই হবে, সেটা জিরো হয়ে গেল। তাহলে ভেতরে ইলেকট্রিক ফিল্ড কিন্তু জিরো হচ্ছে, বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কনসেপ্ট এটা। তাহলে একটা কন্ডাক্টরের ভেতরে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড আমরা পাচ্ছি না, বুঝতে পারলে? কন্ডাক্টরের ভেতরে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড থাকছে না। এটা খুব ইনস্ট্যান্টেনিয়াস, মানে খুবই অল্প সময়ের মধ্যে সেপারেশনটা হয়ে যাবে, কারণ সেখানে সেপারেশন হওয়ার পরেই কিন্তু যে নেট ইলেকট্রিক ফিল্ড ভেতরে জিরো হয়ে যাবে, বুঝতে পারলে? সেপারেশন হবে একটা টাইম পরে, সেটা কি এটা ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ডে রিচ করবে ভেতরটা, যে ইলেকট্রিক ফিল্ডকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমান, দেওয়ার কোনো সেপারেশন হবে না। সো নেট ইলেকট্রিক ফিল্ড ইনসাইডে কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে একটা কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো। এইবার তুমি আমাকে বলো, আমি কয়েকটা জিনিস এখানে দেখিয়ে দিচ্ছি, যদি নেট ইলেকট্রিক ফিল্ড যদি জিরো হয় তাহলে চার্জ কতখানি হবে, মানে ভেতরে কতখানি চার্জ থাকবে? আমরা গসেস থিওরাম জানি, রাইট? গসেস থিওরাম বলে কি, ই ডট ডিএস ক্লোজ ইন্টিগ্রাল
ওভার এস ই ডট ডিএস দ্যাট ইজ ইকুয়াল টু এনক্লোজড চার্জ ডিভাইডেড বাই ইপসিলন জিরো। সাপোজ কন্ডাক্টরকে যদি আমরা একটা মানে ফ্রি স্পেসের মধ্যে রাখি তাহলে ইপসিলন জিরো লিখবো আমরা। এইখান থেকেও বলা যেতে পারে, অথবা তোমরা যদি গ্র্যাজুয়েশনে ওঠো তখন তোমরা দেখবে যে এই যে গসেস থিওরাম একটা ডিফারেন্সিয়াল ফর্ম হয়, সেই ডিফারেন্সিয়াল ফর্ম দিয়ে করা হয়ে থাকে। ঠিক আছে, রো বাই ইপসিলন জিরো। এই যে এটাকে বলে থাকি আমরা ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু রো। রো হচ্ছে তোমার চার্জ ডেন্সিটি ডিভাইডেড বাই ইপসিলন জিরো। এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ, দেখো আমি এখনই বললাম যে কন্ডাক্টরটার ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো, তাহলে ইফ ই যদি জিরো হয়, এটা জিরো, কন্ডাক্টরের ভেতরে আমরা দেখলাম এখন ইলেকট্রিক ফিল্ড জিরো হচ্ছে, তাহলে ই যদি জিরো হয় তাহলে তুমি কি বলবে বাবা? রো ইকুয়াল টু জিরো। রো মানে চার্জ ডেন্সিটি, তার মানে কি চার্জ পার ইউনিট ভলিউম, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। সো তুমি বলতেই পারো যে চার্জ ইকুয়াল টু জিরো। একদম সিম্পল ব্যাপার, বুঝতে পারলে? তাহলে যেহেতু ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড জিরো, এটাকে সিন্স করে দিই, সিন্স ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড জিরো, তাহলে আমরা বলতেই পারি যে রো ইকুয়াল টু জিরো, মানে চার্জ ডেন্সিটি কী হবে? জিরো হবে। মানে কন্ডাক্টরের ভেতরে চার্জ ডেন্সিটি জিরো, চার্জ ডেন্সিটি জিরো মানে বাবা চার্জটাও জিরো হবে, রাইট? এবার তুমি এখান থেকেও করতে পারো, যেহেতু তোমরা এই ফর্মটা জানো না, সো এখান থেকে করো, কোনো অসুবিধা নেই। তাহলে যেহেতু ইলেকট্রিক ফিল্ড জিরো, সুতরাং এইটুকুনি পুরো জিরো হয়ে গেল। তাহলে এখানে কী লিখবে তুমি? এনক্লোজড চার্জ ডিভাইডেড বাই এপসিলন জিরো। তাহলে এখান থেকে তুমি বলতেই পারো যে এনক্লোজড চার্জ ইকুয়াল টু জিরো। এনক্লোজড চার্জ বলতে যে কন্ডাক্টরটার ভেতরে যে চার্জটা এনক্লোজড করা ছিল, মানে এর ভেতরে যে চার্জ, সেই চার্জটা কত দেখছো তুমি এখানে? জিরো। তাই আমরা বলি কন্ডাক্টরের ভেতরে কখনো চার্জ থাকতে পারে না। ঠিক আছে, তাহলে এই যে কথাটা, মানে এখানে যে ম্যাথমেটিক্যাল ফর্মটা দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে বলতে পারি যে কন্ডাক্টরের ভেতরে কখনোই চার্জ থাকতে পারে না। তাই কন্ডাক্টরের আউটার সারফেসে, মানে কন্ডাক্টরের সারফেসে সবসময় কি চার্জ থাকে, এবং আউটার সারফেসে, খুব ইম্পর্টেন্ট কথা এটা, আউটার সারফেসে, বাইরের সারফেসে থাকে। তোমার যদি এটা কন্ডাক্টর হয়ে থাকে, তুমি দেখবে ভেতরে তো চার্জ থাকবে না, কখনোই থাকবে না। এখন দেখতে পাচ্ছ তুমি জিরো হচ্ছে, এবং চার্জ যেটা থাকে সেটা কি আউটার সারফেসে থাকে। বুঝতে পারলে বাবা? একদম সিম্পল জিনিস। ওকে, এইবার দেখবে আমি একটা জিনিস প্রমাণ করে দিয়েছিলাম ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালের ক্ষেত্রে, যে কন্ডাক্টরের জন্য ইলেকট্রিক ফিল্ডকে সারফেসের সাথে পারপেন্ডিকুলার হয়। এখানে আমি একটা জিনিস প্রমাণ করে দেখাবো যে কন্ডাক্টরের জন্য যে সারফেসের পোটেনশিয়ালটা কি হয়? ইকুই পোটেনশিয়াল হয়ে থাকে, সমবিভব হয়ে থাকে। একদম ইজি, কিছুই না। দেখো, তাহলে তুমি একটা কন্ডাক্টর কনসিডার করছো, আমরা একটা ফর্ম জানি না পোটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। সাপোজ তোমাকে বললাম একটা কন্ডাক্টর রয়েছে এরকম, কন্ডাক্টরের এ পয়েন্ট এটা, আর এটা তোমার বি পয়েন্ট। ওকে, সো এ পয়েন্টের পোটেনশিয়াল ভিএ এবং বি পয়েন্টের পোটেনশিয়াল ভিবি। তাহলে এ পয়েন্ট থেকে একটা চার্জকে তুমি বি পয়েন্টে নিয়ে আসছো, তাহলে কি হচ্ছে? তাহলে ভিএ মাইনাস ভিবি দ্যাট ইজ ইকুয়াল টু, ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়ে থাকে, সো অ্যাকচুয়ালি ই ডট ডিএল হয়ে যায়, তাই না? এবার দেখো, আমি একটু আগেই বললাম একটা কন্ডাক্টরের ভেতরে চার্জ কত হয়? জিরো হয়ে থাকে। কন্ডাক্টরের ভেতরে চার্জ জিরো হয়ে থাকে, রাইট? চার্জ জিরো এবং ইলেকট্রিক ফিল্ডও জিরো হয়ে থাকে, তাহলে এই টার্মটুকুনি কি পুরো জিরো। তাহলে এটা যদি জিরো হয় তাহলে তুমি কি বলবে? যে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু জিরো। সো তুমি বলতেই পারো যে ভিএ ইকুয়াল টু ভিবি। বুঝতে পারলে? হ্যাঁ, মানে একটা কন্ডাক্টরের ভেতরে তুমি একটা মানে দুটো পয়েন্ট কনসিডার করছো, একটা পয়েন্ট এ, একটা পয়েন্ট বি। এবার এ পয়েন্ট থেকে একটা চার্জকে তুমি বি পয়েন্টে নিয়ে যাচ্ছ, তাহলে ইলেকট্রিক ফিল্ড কতখানি হবে? তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়ে থাকে, তাহলে আমরা এই ফর্মটা জানি, তাই না? কারণ আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এটা প্রমাণ করে দেখিয়েছিলাম। সো যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিই, আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, তোমরা অ্যাক্সেস করতে পারো, কোনো চাপ নেই। আচ্ছা, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এটা কন্ডাক্টরের ক্ষেত্রে মানে পোটেনশিয়াল কিন্তু সেম হয়ে থাকে, প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল সেম। তাহলে পোটেনশিয়াল সেম হয়ে গেলে পরে তো ইলেকট্রিক ফিল্ড সেখানে পারপেন্ডিকুলার হবেই, তাই না? সেটাও কিন্তু প্রমাণ করেছিলাম আমরা, বুঝতে পারলে? সো আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়েছে যে একটা কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, চার্জ জিরো হয়ে থাকে, এবং তারা কি ইকুই পোটেনশিয়ালে থাকে। মানে একটা কন্ডাক্টরের যে কোনো পয়েন্ট তুমি ক্যান্সেল করে, যে কোনো দুটো বা চারটে যে কোনো পয়েন্ট তুমি ক্যান্সেল করো না কেন, সবাই কিন্তু সেম পোটেনশিয়ালে থাকবে। ক্লিয়ার হয়েছে? ওকে, এইবার আসি আমরা ক্যাপাসিটরের ক্ষেত্রে। ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিট্যান্স দুটোই আমরা শিখবো। আচ্ছা, ক্যাপাসিটরটা বলি জিনিসটা কি।
অ্যাকচুয়ালি এই যে কন্ডাক্টার একটা ক্যাপাসিটার, মানে আমাদের বাড়িতেও ক্যাপাসিটার রয়েছে, সব জায়গাতে ক্যাপাসিটার আছে। আমি যদি বলি যে নর্মালি যদি একটা তার আমি এখানে নিই, তাহলে সেটা কি ক্যাপাসিটার হিসেবে কাজ করবে? সেটাকেও আমরা ক্যাপাসিটার হিসেবে কাজ করাতে পারি। সাপোজ এখানে যদি আমরা তার যায়, এই তার, এটা ভূমি আমাদের এটা, ওকে, এইটা একটা ক্যাপাসিটার হয়ে যায়। ক্যাপাসিটার মানে কিছুই না, জাস্ট দুটো কন্ডাক্টারকে তুমি নিয়ে নিয়েছো। সাপোজ এরকম একটা কন্ডাক্টার নিয়েছো তুমি, এবার একটা কন্ডাক্টার নিয়েছো, পরস্পরকে রেখে দিয়েছো এবং এদেরকে পোটেনশিয়াল দিয়েছো তুমি, এবার একটা ক্যাপাসিটার তৈরি করে ফেলেছে। ক্যাপাসিটার কথা থেকে তুমি বুঝতে পারছো ধারক, মানে সে কিছু ধারণ করবে। ক্যাপাসিটার নাম থেকে তুমি বুঝতে পারছো যে মানে এই বলে না, এই ছেলেটা ক্যাপাসিটি আছে, ভালো মনে রাখতে পারে, মনে রাখার ক্যাপাসিটি অনেক বেশি, মানে কি সে মনে রাখার যে ধারণ ক্ষমতা তার বেশি। যত তার ধারণ ক্ষমতা বেশি হবে, মানে একটা ছেলে, দুটো ছেলে যদি আমি বলি, এখানে একটা ছেলে রয়েছে, এখানে একটা ছেলে রয়েছে, এটা এ, স্যার এটা একটা এ দিয়ে এটাকে এটা বি বলি, ঠিক আছে। এবার এ ধারণ ক্ষমতা মনে করো 50%, আর এর ধারণ ক্ষমতা মনে করো 20%, মানে তার কার ক্যাপাসিটি হচ্ছে বেশি? এর ক্যাপাসিটি থেকে বেশি, তাই না? তার মানে কি, তুমি একটা পড়ালে দেখতে পেলে যে এ বেশি মনে রাখতে পারছে বি এর থেকে, তার মানে কি তুমি বলবে যে এর ক্যাপাসিটি বেশি। এই যে ক্যাপাসিটি জিনিসটা, বুঝতে পারছো জিনিসটা কি? তাহলে ক্যাপাসিটার মানে যে ধারণ করবে তাকে ক্যাপাসিটার বলবো। তাহলে এখানে ক্যাপাসিটারটা কে? এই মানুষটা হচ্ছে তোমার ক্যাপাসিটার। এইবার এই কিছু একটা ধারণ করছে, কি ধারণ করেছে? সাপোজ আমি এখানে বললাম, একটা এক্সাম্পল দিয়ে বলছি, পড়া সে ধারণ করেছে, মানে আমি পড়িয়েছি, সে মনে রেখেছে, তাহলে এই যে পড়াটাকে মনে রেখেছে, পড়া মনে রেখেছে, তাহলে কি ধারণ করলো? এই মানুষটা ধারণ করলো, কি ধারণ করলো? পড়াটাকে ধারণ করলো। তাহলে পড়াটা হচ্ছে তোমার ক্যাপাসিট্যান্স তার, বুঝতে পারলে? তার ক্যাপাসিটিটা কতখানি, যত বেশি সে ধারণ করতে তত বেশি তার ক্যাপাসিটি হবে, বুঝতে পারলে? মানে যেরকম এরকম বলতে পারো, তুমি ধরো একটা পাত্র তুমি নিয়েছো, তুমি জল দিচ্ছ, পাত্র একটা ধারক, ওকে, মানে সে ধারণ করবে, কি ধারণ করছে? তুমি এখানে জল দিচ্ছ, তাহলে সে জল ধারণ করছে। পাত্র যত বড় হবে তত বেশি জল সে ধারণ করতে পারবে, তার ক্যাপাসিটি তত বেশি হবে, তাই না? সো এই ক্যাপাসিটি বলতে কি বোঝায় তাহলে দেখো, জাস্ট কিছুই না, মানে একটা কন্ডাক্টার তুমি যদি নাও, কন্ডাক্টারের মধ্যে যে চার্জ কিউ, সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল হয় তার পোটেনশিয়ালের সাথে। যত পোটেনশিয়াল বেশি হবে তত কি বেশি চার্জ সে অ্যাবজর্ব করতে, মানে বেশি চার্জ সে ধারণ করতে পারবে। মানে ক্যাপাসিটার অ্যাকচুয়ালি যেটা করে, চার্জটাকে ধারণ করে, চার্জটাকে স্টোর করে, বুঝতে পারলে? যেরকম কিছু এক্সাম্পল দিয়ে বলি আগে, তোমরা হয়তো বাড়িতে দেখেছো, আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম ক্যাপাসিটার দিয়ে, ঠিক আছে? কি করেছিলাম, যে ক্যাপাসিটারকে জাস্ট কিছুই না, মানে মানে এসি কারেন্ট দিয়েছিলাম একদম, দেওয়ার ফলে কি সে চার্জ হয়ে গেছিলো। তার মানে কি, তার মধ্যে চার্জ স্টোর হয়েছিল কিছু পরিমাণ। এবার যখনই আমি দুটো তারকে একসঙ্গে জোড়া লাগাচ্ছিলাম, তখন একটা স্পার্ক উৎপন্ন হচ্ছিল। তার মানে কি, যখনই জোড়া লাগালাম তখনই কী হলো, ডিসচার্জ হয়ে গেল, ইনস্ট্যান্টলি ডিসচার্জ হয়ে গেল। ক্যাপাসিটার এবং ব্যাটারি একই ধরনের, বাট ডিফারেন্স রয়েছে। ব্যাটারি যেরকম কি করে দেখো, তুমি ব্যাটারিকে চার্জ করতে পারো, সেও চার্জ স্টোর করে, এবং সে আস্তে 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 ডিকে করে, বুঝতে পারলে? বাট ক্যাপাসিটার কী হয়, ইনস্ট্যান্ট চার্জ হয়ে যায় এবং ইনস্ট্যান্টলি সে ডিকে করে ফেলে, মানে ইনস্ট্যান্টলি সে ডিসচার্জ হয়ে যায়। ডিকে মিনস এখানে আমি বলতে চাইছি ডিসচার্জ হয়ে যাওয়াটা, বুঝতে পারলে? সো ব্যাটারি আর ক্যাপাসিটারের মধ্যে এই হিউজ পার্থক্য, হ্যাঁ। কারণ ব্যাটারি দিয়ে তুমি অনেকটা সময় ধরে কোনো একটা বাল্বকে জ্বালাতে পারবে, কিন্তু ক্যাপাসিটার দিয়ে কিন্তু কোনো বাল্ব তুমি অনেকটা সময় ধরে জ্বালাতে পারবে না, কারণ ইনস্ট্যান্ট সে ডিসচার্জ করে ফেলে। সো দেখবে এই ক্যাপাসিটারকে আমরা সাধারণত স্টার্টার হিসেবে ইউজ করে থাকি। স্টার্টার মানে ইনিশিয়ালি কাজ করার জন্য যে প্রভাবিত করা, সেরকম ব্যাপারটাকে বলা হচ্ছে এখানে। যেরকম ধরো, এই যে তুমি পড়তে বসে তোমার ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু ফোন দেখি, একটু সিনেমা দেখি, একটু গেম খেলি, তোমাকে স্টার্ট করতে হবে, রাইট? কোনো একটা খুব একটা সন্দীপ মহেশের ভিডিও দেখে ফেলে তুমি, মোটিভেশন পেয়ে গেছো তুমি, মানে এখনই পড়তে হবে, এখনই পড়ে সায়েন্টিস্ট হতে হবে আমাকে, এখনই পড়ে আমাকে ডক্টর হতে হবে, এখনই পড়ে আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, দিয়ে তুমি শুরু করে দিলে। ওই যে স্টার্টিংয়ের কাজ করে ক্যাপাসিটার। যেরকম তোমাদের ফ্যান রয়েছে, এই যে সিলিং ফ্যানগুলো, দেখবো এখানে একটা এরকম সিলিন্ড্রিক্যাল টাইপের একটা জিনিস লাগানো থাকে, ওইটাকে দেখবে স্টার্টার বলে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা কিছু না, এটা একটা ক্যাপাসিটার,
এটাকে স্টার্টার বলে। যে দোকানে কিনতে যাবে, দেখবে তোর বাবা হয়তো দোকানে কিনতে গেল, তোর বাবা গিয়ে বলে স্টার্টার দাও, দোকানে গিয়ে বলে স্টার্টার দিন, ঠিক আছে? অ্যাকচুয়ালি সেটা কি ক্যাপাসিটার, হ্যাঁ। মানে স্টার্টার বলা হয় ওই কারণে যে এ কি ইনিশিয়ালাইজড করছে, মানে এই ফ্যানটা তো ঘুরবে, সেটাকে ইনিশিয়ালি সে ঘুরিয়ে দিচ্ছে, বুঝতে পারলি? সে স্টার্টিংয়ের কাজ করছে, তাই এটাকে আমরা স্টার্টার বলে থাকি আমরা। ওকে, সো ক্যাপাসিটারের ক্ষেত্রে যেটা দেখতে পাই আমরা, যে কন্ডাক্টরের মধ্যে যে চার্জটা, সেই চার্জটা ডিরেক্টলি প্রপোর্শনাল হয় পোটেনশিয়ালের সাথে। তাহলে এই প্রপোর্শনাল তুলতে গেলে একটা কনস্ট্যান্টের প্রয়োজন হয়, তাই না? সো আমরা সেটাকে লিখে থাকি ক্যাপিটাল সি ইন্টু ভি। সি হচ্ছে তোমার প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এটাকে বলা হয়ে থাকে ক্যাপাসিট্যান্স। এটাকেই বলা হয়ে থাকে যে সি একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট হুইচ ইজ কল্ড ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স ধারকত্ব, মানে এর ভ্যালু দিয়ে আমি বলতে পারবো এর ধারণ ক্ষমতা কতখানি, বুঝতে পারলে? মানে ক্যাপাসিট্যান্স যার যত বেশি হবে তার ধারণ ক্ষমতা তত বেশি ভালো হবে, তাই না? সেই ক্যাপাসিটি তত বেশি ভালো হবে, মানে কি সে বেশি চার্জ স্টোর করতে পারছে, সে বেশি চার্জ ধারণ করতে পারছে। জিনিসটা ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা হচ্ছে ক্যাপাসিটার এবং এটা ক্যাপাসিট্যান্স। সো এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকটা পদক্ষেপে কাজে লাগবে। তাহলে ক্যাপাসিট্যান্সটা কি হচ্ছে? তাহলে সুতরাং তুমি বলবে যে ক্যাপাসিট্যান্স সি ইকুয়াল টু কিউ বাই ভি। ওকে, এটা একদম তৈরি করে নাও যে ক্যাপাসিট্যান্স সি ইকুয়াল টু কিউ বাই ভি, চার্জ বাই পোটেনশিয়াল। এখান থেকে তুমি ইউনিট, ডাইমেনশন সব মেজার করতে পারবে, ক্যালকুলেট করতে পারবে। সো ইউনিট কি হবে দেখো, ইউনিট সাপোজ ইন এসআই সিস্টেম, ওকে, দেখো চার্জের ইউনিট কি হবে, কুলম পার ভোল্ট, রাইট? এটাকে আমরা বলে থাকি ফ্যারাডে। কি বলে থাকি? বিজ্ঞানী ফ্যারাডে নাম অনুসারে বলা হয় ফ্যারাডে, ক্যাপিটাল এফ। সিমিলারলি আমি যদি বলি ইন সিজিএস সিস্টেম, সেটা হবে দেখো তোমার যেহেতু স্ট্যাট কুলম, সিজিএস সিস্টেমে ইসের একক চার্জ একক স্ট্যাট কুলম হয়ে থাকে, আর এটা স্ট্যাট ভোল্ট। এটাকে তোমার হচ্ছে গিয়ে এই ফর্মে রাখা হয়ে থাকে, ঠিক আছে? জাস্ট এসআই সিস্টেমটাকে আমরা শুধু ফ্যারাডে বলে থাকি, বা এটাকে তোমরা এরকম বলতে পারো স্ট্যাট ফ্যারাডে। ওকে, স্ট্যাট ফ্যারাডে এটা তোমরা বলতে পারো। ওকে, আচ্ছা, এবার দেখো তাহলে এখান থেকে তুমি ফ্যারাডের ডেফিনেশন কিন্তু বলতে পারো। তোমাকে যদি জিজ্ঞাসা করে যে 1 ফ্যারাডে কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ 1 ফ্যারাডে? দেখো, যদি এই যে সি এর ভ্যালু তুমি কি দেখলে, কিউ বাই ভি দেখলে, তাহলে 1 ফ্যারাডে তুমি কখন বলতে পারবে? যদি এরকম হয়, ইফ কিউ ইকুয়াল টু, আচ্ছা আমি যদি এরকম বলি, ইফ ভি ইকুয়াল টু 1 ভোল্ট অ্যান্ড কিউ ইকুয়াল টু 1 কুলম, দেন তুমি কি পাবে বাবা? তুমি সি ইকুয়াল টু 1 পাবে, 1 কুলম বাই ভোল্ট, 1 কুলম বাই ভোল্ট মানে 1 ফ্যারাডে। এইসব ডেফিনেশনগুলো এইভাবে তৈরি করা হয়ে থাকে, এটাকে বলা হয় 1 ফ্যারাডে। তাহলে কি বুঝতে পারছো তুমি? একটা কন্ডাক্টর তুমি নিয়েছো, কন্ডাক্টরকে যদি তুমি 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে রাখো এবং তার মধ্যে যদি 1 কুলম চার্জ স্টোর হয়, তখন সেটাকে বলা হয়, তার ক্যাপাসিটি সেটা কত হবে? 1 ফ্যারাডে। মানে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে রাখলে কোনো একটা কন্ডাক্টরকে, এবং তার মধ্যে যদি কিউ পরিমাণ, কিউ এর ভ্যালু কত? 1, মানে 1 কুলম চার্জ যদি স্টোর হয়, তখন সেই মানে কন্ডাক্টরটার ক্যাপাসিটি বলবো আমি 1 ফ্যারাডে। বুঝতে পারলে? একদম সিম্পল ডেফিনেশন, কিছুই নেই। তোমাকে যদি ইউনিট অ্যান্ড মানে ইউনিট তো পেয়ে গেছো, ডাইমেনশন বের করতে বলা হয়। এগুলো তোমরা অনেকেই ভুল করো, কেন জানি না তোমরা ভুল করো। আচ্ছা দেখো, তুমি সি ইকুয়াল টু কি বলছো? কিউ বাই ভি, রাইট? সো সি এর তুমি ডাইমেনশন ক্যালকুলেট করতে চাইছো। চার্জ কিন্তু একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয়, তাই না? তাহলে আমরা কি জানি? কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, বিকজ কারেন্ট একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। সো কারেন্টের ডেফিনেশন হচ্ছে তোমার চার্জ বাই টাইম। সো এখানে তুমি চার্জ মানে লিখবে আই ইন্টু টি ডিভাইডেড বাই ভোল্ট ভি। তাহলে বিভব প্রভেদ সেটা তোমাকে জানতে হবে। তাহলে ভোল্টের ডেফিনেশন তোমরা কি পড়েছিলে? ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, মনে আছে?
তাহলে ডাব্লিউ বাই কিউ পড়েছিলে তোমরা, তাহলে তো এখানে কিউ স্কোয়ার হয়ে যাবে, যাই হোক যেটা হবে হবে। সো ডাব্লিউ মানে কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই কিউ। সো ফোর্স মানে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল ডিভাইডেড বাই আই ইন্টু টি। ফাইন, তাহলে এটাকে তুমি লিখে দাও এখানে, দিয়ে কাটাকাটি করো, যা হবে হবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর আইটিটা উপরে চলে যাবে, মানে আইটি স্কোয়ার লিখতে পারি আমি। সো এটাকে যদি তুমি একটুখানি সিম্পলিফাই করো তাহলে কি পাবে দেখো, এম টু দি পাওয়ার -1 পাচ্ছ, এল টু দি পাওয়ার -2 পাচ্ছ, টি টু দি পাওয়ার এখানে টি স্কোয়ার রয়েছে, আবার এখানে টি টু দি পাওয়ার -2 রয়েছে, তাহলে টি স্কোয়ার আর -2 করে গেলে প্লাস হয়ে যাবে, সুতরাং 4 হচ্ছে এখানে, আর এখানে আই স্কোয়ার থাকছে। ঠিক লিখলাম, এবার এটা চেক করে নিও তোমরা। সো এটা আমার হচ্ছে কি ক্যাপাসিট্যান্সের ডাইমেনশন। ওকে, একদম ইজি, কিছুই নেই। আচ্ছা, তাহলে ক্যাপাসিটারের ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে। ওকে, দেখো ক্যাপাসিটার যদি বলি ক্যাপাসিটার কী কী জিনিসের উপর ডিপেন্ড করবে, মানে এই যে ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্সটা কী কী জিনিসের উপর ডিপেন্ড করবে, আমরা এটা আস্তে আস্তে আরও বুঝতে পারবো, ফিল করতে পারবো। আমি জাস্ট এখানে একটু বলে দিই কী কী বিষয়ের উপর ডিপেন্ড করবে। প্রথমত ডিপেন্ড করবে দেখো তার এরিয়ার উপরে। এরিয়া যত বড় হবে ক্যাপাসিট্যান্স তত বেশি হবে, এবং ডিপেন্ড করবে মিডিয়ামের উপরে। মিডিয়াম মিনস যে ক্যাপাসিটার, সাপোজ এটা একটা ক্যাপাসিটার, এর ভেতরে তুমি কি দিয়েছো, বায়ু দিয়েছো না ডাইলেকট্রিক মেটেরিয়াল দিয়েছো না কি দিয়েছো, তার উপর ডিপেন্ড করবে। 3 নম্বর, এর আশেপাশে মানে যে ক্যাপাসিটারটা আশেপাশে অন্য কোনো কি পদার্থ আছে কি নেই তার উপর ডিপেন্ড করবে, বুঝতে পারলে? সো এই জিনিসগুলোর উপর কিন্তু ক্যাপাসিট্যান্সটা ডিপেন্ড করে একটা ক্যাপাসিটারের ক্ষেত্রে। ওকে, এই যে ক্যাপাসিটারের সিম্বলটা কেমন হবে, কারণ প্রত্যেকটা জিনিস একটা সিম্বল হওয়া উচিত, নইলে তো আমরা আইডেন্টিফাই করতে পারবো না। যেরকম ব্যাটারির সিম্বল কেমন হয়ে থাকে, এইরকম একটা পজিটিভ টার্মিনাল থাকে, একটা নেগেটিভ টার্মিনাল থাকে, যেটা নেগেটিভ সেটা ছোটো হয়, আর যেটা পজিটিভ সেটা বড় হয়। এটা একটা ব্যাটারি বা সেলের সিম্বল, রাইট? ব্যাটারি, সিম্বল অফ ব্যাটারি এটা হয়ে থাকে। কিন্তু ক্যাপাসিটারের ক্ষেত্রে কি হয়ে থাকে, ক্যাপাসিটারের ক্ষেত্রে এইরকমই, কিন্তু দুটো ডান্ডাই সমান থাকে। এইটা হচ্ছে একটা ক্যাপাসিটার, ক্যাপাসিটারের সিম্বল। এইটা লেখা হয়ে থাকে, অথবা এই রকম এটা লেখা হয়ে থাকে। কী করলাম আমি দেখো, একটা ডান্ডাকে সোজা রেখেছি আর একটাকে আমি বাঁকিয়ে দিয়েছি। তুমি এটা লেখো অথবা এটা লেখো, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, কেউ কাটবে না। তোমরা হয়তো বা তোমাদের হয়তো স্যারা শেখাবে শুধুমাত্র এইটা, আবার অনেকে বলবেন নাকি এটা ভুল, না এটা ভুল কিছু নয় বাবা, এটা সত্য, ঠিক আছে? আমরা তাড়াতাড়ির সময় কী করি বলো তো, এটা ইউজ করি, এই ম্যাক্সিমাম টাইম আমরা এটা ইউজ করি, মানে সাধারণত আমি ইউজ করি, বা গ্র্যাজুয়েশনে যখন আমরা পড়াই তখন ম্যাক্সিমাম এটা ইউজ করানো হয়ে থাকে। কেননা এটা মানে তাড়াতাড়ির সময় কি সুবিধা হয়, তুমি এটা ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এটাই দেখবে তোমরা সবসময় লিখছো বা বইতে লেখা পড়ে তোমরা হয়তো এটা তুমি দেখবে না, তাই হয়তো ভাবতে পারো যে এটা কি ভুল নাকি, তাহলে না, এটা ভুল নয়। ওকে, কারণ তাড়াতাড়ির সময় না কি হয়, দুটো ডান্ডা সমান হয় না, তার জন্য কি একটাকে যদি বাকিয়ে দিই তাহলে আর কোনো ভয় থাকে না, বুঝতে পারলে? কারণ একটুখানি যদি ছোটো বড়ো করে দাও তাহলে সেটা কি ব্যাটারির মতো হয়ে যেতে পারে। ধরো তুমি আঁকতে গেলে তাতে করে এরকম এরকম করে দিলে, তাহলে কিন্তু সেটা কিন্তু একটা ক্যাপাসিটার হবে না, সেটা একটা ব্যাটারি হয়ে যাবে, তাহলে কিন্তু কেটে দেবে, বুঝতে পারলে? তাহলে হয় তুমি দুটো ডান্ডাকে কেয়ারফুলি সমান করে দাও, সমান বলতে কি একদম তার স্কেল দিয়ে মেপে সমান বলছি সেটা না, জাস্ট একটা আন্দাজ, চোখের আন্দাজ মতো সমান করে দেবে, আর আদারওয়াইজ এটা ইউজ করতে পারো। ফাইন, সো দিস ইজ দ্য সিম্বল অফ ক্যাপাসিটার, ইয়েস, সিম্বল অফ ক্যাপাসিটার। ওকে, আচ্ছা, এবার দেখো যে জিনিসগুলো আমরা করবো সেটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। সেটা কি, যে ক্যাপাসিটার, আমরা ক্যাপাসিটার তৈরি করতে পারি, ঠিক আছে? কেমন হয় ক্যাপাসিটারগুলো? ক্যাপাসিটার 3 ধরনের ক্যাপাসিটার আমরা তৈরি করতে পারি মেনলি। একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার, একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটার, আর একটা তোমার সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার। তাহলে টাইপস অফ ক্যাপাসিটার, টাইপস অফ ক্যাপাসিটার অফ ক্যাপাসিটার। তাহলে কি বললাম, এক প্যারালাল প্লেট ক্যাপাসিটার, প্যারালাল প্লেট ক্যাপাসিটার। সেকেন্ড আমি বলছি স্ফেরিক্যাল ক্যাপাসিটার,
স্ফেরিক্যাল ক্যাপাসিটার। আর 3 নম্বর বলছি আমি, আচ্ছা 2 নম্বর স্ফেরিক্যাল ক্যাপাসিটার গেল। সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার, বুঝতে পেরেছো? এই তিনটে আমরা আলোচনা করব, মানে এই তিনটে ডেরিভেশন আমি দেখব। প্যারালাল প্লেট ক্যাপাসিটার ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স কত হয় সেটা ক্যালকুলেট করবো। আমাদের মেন উদ্দেশ্য হলো তো কি, ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করা, বুঝতে পারলে? আমি শিখিয়ে দিচ্ছি, একদম ইজি, কিছুই নেই। সো ফার্স্ট আমরা যেটা দেখব প্যারালাল প্লেট ক্যাপাসিটার। ওকে, প্যারালাল প্লেট ক্যাপাসিটার ভালো করে বুঝে নাও। সাপোজ একটা ক্যাপাসিটার বললাম, মানে দুটো প্লেট আমি নিচ্ছি। একটা প্লেট কন্ডাক্টর, অবশ্যই কন্ডাক্টর, এবং এই একটা প্লেট, দুটো প্লেট নিলাম, দুটো প্যারালাল প্লেট। দেখো এখানে নাম দিয়েছি কি প্যারালাল প্লেট ক্যাপাসিটার। সো দুটো প্লেট আমি নিয়েছি, প্লেটটা কিন্তু এরকম দেখতে। ওকে, এরকম দুটো আমি প্লেট নিয়েছি। ওকে, সো দুটো প্যারালাল প্লেট নিয়েছি। এইটা একটা পোটেনশিয়াল রয়েছে এবং এই একটা পোটেনশিয়ালের মধ্যে রয়েছে। পোটেনশিয়াল ডিফারেন্স আমি দিয়ে দিয়েছি। সো পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়ার দরুন কি হয়েছে, এটার মধ্যে প্লাস কিউ পরিমাণ চার্জ স্টোর হয়েছে। ওকে, এটা প্লাস কিউ চার্জ দিয়েছি আমি। আর সাপোজ আমি বলছি এর মধ্যে মাইনাস চার্জ স্টোর হয়েছে, মাইনাস চার্জ। এটা প্লাস কিউ চার্জ বলে দাও, এটাকে মাইনাস কিউ চার্জ বলে নাও। ওকে, এবং এদের মধ্যে যে সেপারেশনটা, সেই সেপারেশনটা আমি বলছি সাপোজ ডি। ডি হচ্ছে কি এদের মধ্যে সেপারেশন, মানে এবং এই ভেতরে আমি কিন্তু ফাঁপা রেখেছি। সাপোজ বায়ু আছে, ভেতরে কি আছে, বায়ু, মানে ফ্রি মিডিয়াম রেখে দিয়েছি। দুটো প্যারালাল প্লেট নিয়েছি, হ্যাঁ, তার মাঝখানে আমি কিছুই দিইনি, মানে এয়ার রয়েছে, এবং দুটো প্যারালাল প্লেটের মধ্যে সেপারেশন, সেটা তোমার ডি। ওকে, এবং আমি পোটেনশিয়াল ডিফারেন্স দিয়েছি এখানে। অ্যাকচুয়ালি এরকম বলতে পারো তুমি, এরকম দেখাতেই পারো তুমি ব্যাটারি দিয়ে, কোনো অসুবিধা নেই। এখানে পজিটিভ দাও, এখানে নেগেটিভ দাও, তাহলে আমি যেমন ছবিটা এঁকেছি সেই অনুসারে সত্য হয়ে যাবে। এটা তুমি পোটেনশিয়াল এখানে দিয়েছো। সো এটা পোটেনশিয়াল ডিফারেন্স তুমি অ্যাপ্লাই করেছো, যার ধরুন এই প্লেটটার মধ্যে পজিটিভ কিউ চার্জ স্টোর হয়েছে আর এই প্লেটটার মধ্যে নেগেটিভ কিউ চার্জ স্টোর হয়েছে। সাপোজ এটা একটা প্লেট এ, এটা প্লেট বি। সো এ প্লেটের মধ্যে পজিটিভ কিউ চার্জ স্টোর হয়েছে আর বি প্লেটের মধ্যে মাইনাস কিউ চার্জ স্টোর হয়েছে, পোটেনশিয়াল অ্যাপ্লাই করো তুমি। তাহলে আমরা ক্যাপাসিট্যান্সের ডেফিনেশনে দেখলাম যে কি হয়, সি ইকুয়াল টু কিউ বাই ভি হয়ে থাকে। তো দেখো চার্জ তো বাবা দুজনের মধ্যে সমান পরিমাণে স্টোর হয়েছে, এখানে পজিটিভ কিউ চার্জ, এখানে নেগেটিভ কিউ চার্জ, অ্যামাউন্টটা তো বাবা সেম, মানে কিউ চার্জ। বাট পোটেনশিয়াল ডিফারেন্স কতখানি দুটো প্যারালাল প্লেটের মধ্যে সেটা কিন্তু আমরা জানি না। তাহলে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, বুঝতে পারলে? সেটা যদি জানতে পেরে যাই তাহলে সেখান থেকে আমরা ক্যাপাসিট্যান্স বের করতে পারবো, কারণ ক্যাপাসিট্যান্সের ডেফিনেশন আমরা জানি। সো উই হ্যাভ অর উই নো কি হয়, যে ক্যাপাসিট্যান্স সি ইকুয়াল টু কিউ বাই ভি। এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম। ফাইন, সো এখানে আমি ভিটা ক্যালকুলেট করতে চাইছি। এই যে প্যারালাল প্লেট তুমি নিয়েছো, প্লেটগুলোর সাপোজ তুমি এরিয়া কনসিডার করে নাও, এরিয়া এ ধরে নাও বা কিছু, এখানে যেহেতু আচ্ছা নামগুলোকে তাহলে চেঞ্জ করে দিও, এটাকে পি করে দাও, এটাকে এম করে দাও। ওকে, সো প্যারালাল যে প্লেটের যে এরিয়া, সো এরিয়া অফ ইচ প্লেট, লেট কনসিডার area of each plate is capital A. ওকে, এটা আমি ক্যান্সেল করে দিলাম। তাহলে আমাকে একটা কথা বলো, চার্জ যদি কিউ হয়ে থাকে তাহলে চার্জ ডেন্সিটি কতখানি হবে? সো চার্জ ডেন্সিটি নাও, কি চার্জ ডেন্সিটি হবে? এটা সারফেস চার্জ ডেন্সিটি, কারণ এরিয়ার উপরে চার্জ ডিস্ট্রিবিউট রয়েছে, তাই না? সো সারফেস চার্জ ডেন্সিটি, সেটাকে সাধারণত আমরা সিগমা দিয়ে লিখে থাকি। সো কিউ বাই এরিয়া, চার্জ পার ইউনিট এরিয়া। সো এটা হচ্ছে তোমার সারফেস চার্জ ডেন্সিটি। আচ্ছা, তাহলে এই যে দুটো প্লেটের মধ্যে দেখো, এর মধ্যে পজিটিভ কিউ চার্জ আর নেগেটিভ কিউ চার্জ। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? একদম সিম্পল ব্যাপার, ইলেকট্রিক ফিল্ড এদিক বরাবর আসছে, ইলেকট্রিক ফিল্ড
এই দিক বরাবর আসছে, রাইট? ইলেকট্রিক ফিল্ড, তাহলে পরে পোটেনশিয়াল ডিফারেন্স আর ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে একটা রিলেশন আমরা জানি। সো উই হ্যাভ যে পোটেনশিয়াল ডিফারেন্স, এটাকে আমি সাপোজ ভি দিয়ে লিখছি, ভি ইকুয়াল টু, বা তুই বলতে পারো যে ভি এ মাইনাস ভিবি, একই কথা। সেটা কি সিম্পলি আমি ভি দিয়ে লিখলাম, সেটা কি হয় ইন্টিগ্রেশন ই ডট ডিএল, রাইট? এটা আমরা সবাই জানি। এবার আমাকে একটা কথা বলো, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর? এই যে নিচের দিক বরাবর। এখানে আমি যদি বলি যে লেন্থটা মানে সেপারেশনটা, সেটা কোন দিক বরাবর? সেটা ওই নিচের দিক বরাবর। কারণ আমি এটাকে যদি জিরো ধরি, এটাকে যদি আমি ডি পয়েন্ট ধরি, তাহলে কি উপর থেকে নিচের দিকে আসছে ডিস্টেন্সটা। ওকে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? জিরো। তাহলে কস জিরো 1 হয়ে থাকে। তাহলে এখান থেকে তুমি বলতেই পারো যে ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ইন্টু জাস্ট সিম্পলি ডিএল হবে। ফাইন। এবং লিমিটটা কি হবে? অবভিয়াসলি 0 থেকে ডি পর্যন্ত হবে। ওকে, তাহলে লিমিটটা মানে এল এর লিমিটটা তোমার 0 থেকে ডি পর্যন্ত। এবার ইলেকট্রিক ফিল্ড, যেহেতু এটা কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করেছিলাম, সেটা কত হয়? সো ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকে সিগমা বাই ইপসিলন 0। এটা কিন্তু আমরা জানি। তাহলে এটাকে তুমি এখানে পুট করতে পারো। সো সিগমা তোমার সারফেস চার্জ ডেন্সিটি, আমি আগেই বলে দিলাম। সো ইন্টিগ্রেশন হবে 0 থেকে ডি পর্যন্ত। ইলেকট্রিক ফিল্ড হবে তোমার সিগমা বাই ইপসিলন 0। কারণ ইপসিলন 0 কেন লিখলাম বলো তো? কারণ এর মাঝখানে কিন্তু আমি এয়ার নিয়েছি, জাস্ট ফ্রি মিডিয়াম, কোনো কিন্তু মিডিয়াম কনসিডার করিনি। যদি তুমি এখানে একটা মিডিয়াম, ডাইলেকট্রিক মিডিয়াম কনসিডার করো, তাহলে কি তার জন্য ইপসিলন লিখবে, বুঝতে পারলে? এবং ইপসিলনটার সাথে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের তুমি রিলেশন জানো, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি, সেটা তোমরা জানো যে এটা কে ইকুয়াল টু ইপসিলন বাই ইপসিলন 0। সো ইপসিলন যদি হয় তাহলে কে ইন্টু ইপসিলন 0 তুমি বলতে পারো। আমি পরে বলছি, চাপ নেই। সো এত ইন্টু ডিএল হবে। দেখো সিগমা বাই ইপসিলন 0 ইজ আ কনস্ট্যান্ট, রাইট? সো ভি ইকুয়াল তুমি বলতেই পারো যে সিগমা বাই ইপসিলন 0 বাইরে চলে আসলো। সো ইন্টিগ্রেশন করলে পরে এল হবে। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট পুট করে দাও, তাহলে তোমার আনসার হয়ে গেল। সুতরাং ভি ইকুয়াল টু তুমি বলবে সিগমা বাই ইপসিলন 0। এখানে ডি মাইনাস 0 হবে, মানে শুধু ডি লিখতে পারো তুমি। সো ভি ইকুয়াল টু সিগমা ডি বাই ইপসিলন 0। এটা তুমি পোটেনশিয়াল পেলে। দেখো সিগমাটাকে তুমি চার্জে কনভার্ট করে নিতে পারো। সো ভি ইকুয়াল টু তুমি বলবে সিগমা নাকি চার্জ পার ইউনিট এরিয়া। সো সিগমা সিগমা ইকুয়াল টু কিউ বাই এরিয়া। ওকে, এবার যা আছে তা পুট করে দাও এটা। তাহলে এইটাকে তুমি 2 নম্বর নাম দাও। তাহলে 2 নম্বর যে ভ্যালুটা পেলে তুমি, সেটাকে তুমি 1 নম্বরে পুট করে দাও, তাহলে তোমার ক্যাপাসিট্যান্স চলে আসবে। সুতরাং ফ্রম ইকুয়েশন 1 যে ক্যাপাসিট্যান্সটা হবে সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি। সো কিউ থাকলো ডিভাইডেড বাই ভি। ভি মানে কত দেখো, কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু ইপসিলন 0। তাহলে এখান থেকে দেখো কিউ কিউ কেটে যাবে। সুতরাং সি ইকুয়াল টু তুমি বলবে যে এ ইন্টু ইপসিলন 0 ডিভাইডেড বাই ডি। বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে আমাদের কি ক্যাপাসিট্যান্স, একটা প্যারালাল প্লেটের জন্য ক্যাপাসিট্যান্স। সেটা কি এরিয়ার সাথে প্রপোর্শনাল। সো এখান থেকে তুমি বলবে যে সি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া। সি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু the separation between the parallel plate, right? এবং দেখো ইপসিলন 0, কারণ ইপসিলন 0টা তুমি কি লিখেছো? ফ্রি মিডিয়ামের জন্য। যদি একটা মিডিয়াম থাকতো, ইফ উই কনসিডার medium between the two plates, তাহলে কি হবে বলো তো? সাপোজ সেই যে মিডিয়ামটা তুমি কনসিডার করছো, সেই মিডিয়ামের পারমিটিভিটি ইপসিলন, মানে এইরকম ছবিটা। ওকে, এটা তোমার পজিটিভ চার্জ রয়েছে, এটা তোমার নেগেটিভ চার্জ রয়েছে। তুমি বলছো যে এদের মাঝখানে একটা মিডিয়াম রয়েছে, এটা একটা আমাদের মিডিয়াম। এই মিডিয়ামটার যে পারমিটিভিটি সেটা তুমি বললে ইপসিলন। ইপসিলন হলে কি হবে দেখো, ইপসিলন 0 ইন্টু কে। কে তোমার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অথবা রিলেটিভ পারমিটিভিটি।
ওকে, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে তার জন্য তোমার কি হবে, তাহলে এখানে তোমার পজিটিভ কিউ চার্জ, এখানে তোমার মাইনাস কিউ চার্জ, এদের মধ্যে যে সেপারেশন সেটা তুমি বলছো ডি। তাহলে যে ক্যাপাসিট্যান্স হবে সেটা হবে তোমার সি ইকুয়াল টু এরিয়া ইন্টু ইপসিলন, কারণ এখানে মিডিয়ামটা কিন্তু ইপসিলন 0 নয়, কারণ মিডিয়াম রয়েছে। সো ইপসিলন ডিভাইডেড বাই ডি। এখান থেকে তুমি ইপসিলনের ভ্যালু পুট করতে পারো। সো তুমি লিখতেই পারো যে সি ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু এরিয়া ইন্টু ইপসিলন 0 ইন্টু কে ডিভাইডেড বাই ডি। তাহলে দেখো এই যে এ ইন্টু ইপসিলন 0 ডিভাইডেড বাই ডি, এটাকে তুমি এটা প্রাইম দিয়ে লেখো তুমি। তাহলে সি প্রাইম ইকুয়াল টু দেখো এইটুকুর মান সি, তাহলে কে ইন্টু সি। তাহলে মিডিয়াম যদি তুমি দাও তাহলে কিন্তু ক্যাপাসিট্যান্স বেড়ে যাবে। তাহলে মিডিয়ামের উপর কিন্তু ডিপেন্ড করে, তাই না? সো মিডিয়াম দেওয়ার দরুন কিন্তু যে ক্যাপাসিট্যান্সটা কিন্তু বেড়ে গেল। তাহলে মিডিয়ামটার উপরে ডিপেন্ড করে। তাহলে এখান থেকে তুমি বলতেই পারছো যে ক্যাপাসিট্যান্সটা কী কী জিনিসের উপর ডিপেন্ড করে? এরিয়ার উপর ডিপেন্ড করে। মানে এরিয়া যত বড় হবে ক্যাপাসিট্যান্স তত বেশি হবে, মানে ধারণ করার ক্ষমতা তত বেশি হবে, তত বেশি কি চার্জ সে স্টোর করতে পারবে। এবং যদি তাদের মধ্যে মানে যে দুটো যে প্যারালাল প্লেট তাদের মধ্যে যদি কোনো একটা মিডিয়াম তুমি ইনসার্ট করে দাও, হতে পারে সেটা কাঁচ, ডাইলেকট্রিক মিডিয়াম একটা, হতে পারে সেটা অয়েল, কোয়ার্জ, এগুলো কি সব ডাইলেকট্রিক মিডিয়াম, ডাইলেকট্রিক মেটেরিয়াল, রাইট? তাদেরকে যদি তুমি ইনসার্ট করে দাও তাহলে কিন্তু তোমার ক্যাপাসিট্যান্সটা ইনক্রিজ করবে, ধারণ ক্ষমতা বেড়ে যাবে। এবং তাদের মধ্যে যে সেপারেশনটা যদি তুমি ডিক্রিজ করো তাহলে ক্যাপাসিট্যান্স বাড়বে। এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ যে এরিয়া যদি ইনক্রিজ করানো হয় তাহলে ভাই ক্যাপাসিট্যান্সটা বাড়বে। তোমার ইপসিলনটা যদি ইনক্রিজ করানো হয় ক্যাপাসিট্যান্স বাড়বে, ডিস্টেন্স ডিক্রিজ করালে পরে ক্যাপাসিট্যান্স বাড়বে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই হচ্ছে কিছু প্রপার্টি এবং খুবই খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা ফর্মুলা যেটা দিয়ে তোমাদের প্রবলেম আসে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই এবার আমি, প্যারালাল কম্বিনেশন অফ ক্যাপাসিটর এবং সিরিজ কম্বিনেশন অফ ক্যাপাসিটর কেমন হয় সেটা একটু বলে দিই। ওকে, সো দেখো প্রথমে সিরিজ কম্বিনেশনটা বলি। সিরিজ কম্বিনেশন of capacitors. ওকে, তাহলে ক্যাপাসিটরগুলোর সিরিজ কম্বিনেশন কেমন হবে সেটা দেখি আমরা যেরকম রেজিস্ট্যান্সের জন্য বের করি, তাই না? মাধ্যমিকে করেছিলাম, আমরা করব পরবর্তী চ্যাপ্টারগুলোতে করব আমরা। সো এটাকে আমি একটুখানি অন্যরকম ওয়েতে বোঝাই, মানে একসাথে অনেক কিছু হয়ে যাবে। দেখো তাহলে এইটা আমি একটা ক্যাপাসিটর কনসিডার করলাম, দুটো প্যারালাল প্লেট কনসিডার করলাম। ওকে, তাহলে এখানে একটা পোটেনশিয়াল দেওয়া হয়েছে, কে এখানে এটাকে পোটেনশিয়াল দেওয়া হয়েছে, এই পজিটিভ কিউ চার্জ, এ নেগেটিভ কিউ চার্জ, ফাইন। ওকে, এইবার আমি কি করলাম, এই ভেতরে মিডিয়াম ইনসার্ট করলাম। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি মিডিয়ামটা কিন্তু আলাদা আলাদা, এই মাঝখানে একটা দাগ দিয়ে দিয়েছে, মানে মাঝখানটা একটা লেয়ার। সো এইখানে একটা এক ধরনের মিডিয়াম দিলাম, হতে পারে এটা আমি দিলাম সাপোজ তেল দিলাম, আর এইখানে আমি আরেক রকম মিডিয়াম দিলাম। ধরে নাও তুমি এটা একটা কি বলে কাঁচ, বুঝতে পারলে? তাহলে পরে এই ব্যাটার সাপোজ পারমিটিভিটি ইপসিলন 1 আর এটা ইপসিলন 2। ওকে, ইপসিলন 1 আর ইপসিলন 2, এবং আমি ধরছি এইখান থেকে এইটুকুনি যে ডিস্টেন্স, আচ্ছা এটাকে 1 ধরে নিই, এটাকে একটু যে কোনো একটা ধরো, কোনো অসুবিধা নেই। এখান থেকে এইটুকু ডিস্টেন্স, মানে এটা অরিজিন তোমার মনে করো, মানে লেবেল করছে আমি এটাকে লেবেলিং হিসেবে ট্রিট করছি আমি। তাহলে এখান থেকে এইটুকুনি তোমার সাপোজ D1, আর এইখান থেকে পুরোটা, এই পুরোটা তোমার ডি, ঠিক আছে? নিচ থেকে পুরোটা তোমার ডি, মানে তুমি যদি এই প্লেটগুলোর নাম দাও, সাপোজ এ প্লেট, এটা তোমার বি প্লেট, তাহলে এ প্লেট থেকে বি প্লেট পর্যন্ত যে সেপারেশনটা সেটা তোমার ডি। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, তাহলে এখান থেকে এইটুকুনি কতখানি হবে? পুরোটা যদি ডি হয়, এখান থেকে যদি D1 হয়, তাহলে তুমি বলবে কি ডি মাইনাস D1, একদম সিম্পল জিনিস, তাই নয় কি? তাহলে এইটাকে তুমি একটা কিছু নাম দাও, সাপোজ এটাকে বলছো তুমি D2, কি বললে এটাকে তুমি D2, এটাকে আমি সাইডে লিখে দিই। সো হেয়ার D2 ইকুয়াল টু
ডি মাইনাস ডি ওয়ান, এটা আমি ক্যান্সেল করলাম, যে ডি মাইনাস যে ডি ওয়ান সেটা কি ডি টু। ওকে, এবার এটা একটু ভালো করে যদি দেখো, তুমি দেখতে পাচ্ছ, দেখো এই যে ক্যাপাসিটারটা দুটো মিডিয়াম রয়েছে, তার মানে কি এটা দুটো ক্যাপাসিটারে ভেঙে গেল। আমি যদি এটাকে আরেকটুখানি সিম্পলেস্ট ওয়েতে দেখাই, তুমি এরকম বলতে পারো যে এই যে ওপরে যে দুটো ডান্ডা রয়েছে এটা দিয়ে একটা ক্যাপাসিটার উৎপন্ন হয়েছে, সিমিলারলি এইখানে এইটা একটা ক্যাপাসিটার উৎপন্ন করেছে, তাহলে দুটো ক্যাপাসিটার হয়ে গেল না? তাহলে এটা এপসিলন টু এপসিলন ওয়ান, তাহলে এর একটা ক্যাপাসিট্যান্স হবে সেটা C1, এর ক্যাপাসিট্যান্স হবে C2। বুঝতে পারলাম? তাহলে এই যে কম্বিনেশন, এটা কি কম্বিনেশন? এটা সিরিজ কম্বিনেশন, দেখেই বুঝতে পারছি আমরা, কারণ কি পোটেনশিয়াল ডিফারেন্সটা রয়েছে, মানে এই ক্যাপাসিটারের মধ্যে যে পোটেনশিয়াল ড্রপ পড়বে আর এই ক্যাপাসিটারের মধ্যে যে পোটেনশিয়াল ড্রপ পড়বে সেটাকে আলাদা। সুতরাং যেহেতু পোটেনশিয়াল একটা ডিফারেন্স রয়েছে দুটো ক্যাপাসিটারের মধ্যেই, মানে ডিফারেন্ট পোটেনশিয়াল ড্রপ পড়ছে, তাহলে এটাকে বলতেই পারি আমরা যেটা সিরিজ কম্বিনেশন। বুঝতে পেরেছো যে কেন সিরিজ বলছি, কিভাবে বলছি, প্রত্যেকটা কথা আমি তোমাদেরকে বলবো, তোমাদের ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। সুতরাং ভিডিওটাকে একটু স্কিপ করো না, পুরোটা দেখো, অনেক কিছু শিখতে পারবে, একদম পুরো মাস্টার মাইন্ড হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, এই মাস্টার মাইন্ড করে দেবো তোমাদের। সো এই যে দুটো ক্যাপাসিটার রয়েছে, তাহলে এই ক্যাপাসিটারগুলো কিসে রয়েছে? দেখো সিরিজ কম্বিনেশন রয়েছে, বুঝতে পারলে? কারণ কি দুটো ক্যাপাসিটারের মধ্যে যে পোটেনশিয়াল ড্রপ সেটা কি ডিফারেন্ট, সুতরাং পোটেনশিয়াল ড্রপ ডিফারেন্ট হয়ে গেলে সেটা কি সিরিজ কম্বিনেশন হয়ে যায়। তাহলে এর ক্ষেত্রে এবার আমরা ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করব এবং সেটা কেমন হয়ে থাকে সেটা আমরা দেখব। ওকে, তাহলে একই রকম কথা, তাহলে আমি যদি পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্যালকুলেট করি সেটা সাপোজ ভি হবে, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো এখানে আমি তাহলে দুটো ওয়েতে করতে পারি। এখান থেকে পুরো এই পর্যন্ত আসবো, তাহলে 0 থেকে D1 পর্যন্ত আসবো, D1 ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিএল, রাইট, প্লাস আর D1 থেকে আমি ডি পর্যন্ত যাব, তাহলে পুরোটা হয়ে গেল আমাদের। সো D1 থেকে আমি ডি পর্যন্ত যদি যাই তাহলে E ইন্টু ডিএল, তাহলে এটা আমাদের লিমিট হয়ে গেল। জিনিসটা কি বোঝাতে পারলাম? মানে এখান থেকে এইটুকুনি আসলাম একটা আমি, আর এখান থেকে এইটুকুনি আসলাম আমি একটা। ক্লিয়ার হয়েছে? এখান থেকে এইটুকুনি তুমি এটাকে বলতেই পারো যেটাকে D2, তুমি এটাকে সিম্পলি D2 বলতে পারো। ওকে, তাহলে এইখানে যদি আমি সব কিছু পুট করে দিই, দেখো এখানে কিন্তু একটা কথা বলে রাখি, তুমি এই 0 থেকে পুরো D পর্যন্ত নিতে পারো না। কেন পারো না? কারণ তুমি কিন্তু ডাইলেকট্রিক মিডিয়াম ভাগ করে দিয়েছো, কারণ এই ডাইলেকট্রিক মিডিয়াম K1, এটা কি K2, মানে ε1, মানে এখান থেকে তুমি K1 বলতে পারো, এখান থেকে তুমি K2 বলতে পারো। ওকে, তার জন্য তুমি 0 থেকে পুরো D পর্যন্ত লিমিট নিতে পারো না, তো এর জন্য একটা পাচ্ছ তুমি আর এর জন্য একটা পাচ্ছ তুমি। বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি যে ডি থেকে, মানে D1 থেকে আমি যদি D পর্যন্ত আসি তাহলে কি পুরোটা পাবো আমি, সেটা মানে কি D মাইনাস D1 হবে, তাই না? দেখো দেখলেই বুঝতে পারবে। সো এখানে তুমি লিখবে 0 থেকে D1, ইপসিলন মানে কত বাবা? সিগমা বাই ইপসিলন, ই মানে কত? সিগমা ইপসিলন 1 হবে, কারণ এটা কোথায়, কোনটুকুনি মিডিয়ার মধ্যে, 0 থেকে D1 পর্যন্ত, বুঝতে পারলে? ইন্টু ডি প্লাস D1 থেকে D, এটা মানে তোমার সিগমা বাই ইপসিলন 2 ইন্টু ডিএল। ওকে, এটাকে সিম্পলিফাই করো, সিগমা বাই ইপসিলন 0 কনস্ট্যান্ট, বাইরে নিয়ে চলে আসো। তাহলে এটা যদি আমরা লিমিট মানে ইন্টিগ্রেশন যদি করি তাহলে এটা শুধু এল হবে, এবং লিমিট পুট হবে তোমার 0 থেকে D1 পর্যন্ত, এটা সিগমা বাই ইপসিলন 2, এল লিমিট পুট হবে তোমার D1 থেকে D পর্যন্ত। ওকে, সুতরাং ভি ইকুয়াল টু তুমি বলবে যে সিগমা বাই ইপসিলন 1, এটা কত D1, প্লাস সিগমা বাই ইপসিলন 2, এটা দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এই যে D মাইনাস D1 এটাকে আমরা D2 বলেছিলাম, তাহলে ভি ইকুয়াল আমরা বলতে পারি সিগমা ইন্টু D1 বাই ইপসিলন 1 প্লাস সিগমা ইন্টু D2 বাই ইপসিলন 2। তাহলে এটা হচ্ছে কি আমাদের পোটেনশিয়ালটা। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা ক্যাপাসিট্যান্স বের করতে পারি। তাহলে ক্যাপাসিট্যান্স মানে কি হয়ে থাকে? সো নাও
ক্যাপাসিট্যান্স সি ইকুয়াল টু, তুমি কি বলবে বলো, কিউ বাই ভি, তাই না? সো কিউ কিউ থাকলো, ভি ভি মানে দেখো এটা, তাহলে সিগমা ইন্টু ডি ওয়ান বাই ইপসিলন ওয়ান প্লাস সিগমা ইন্টু ডি টু বাই ইপসিলন টু। সো সি ইকুয়াল টু, তাহলে সিগমাটাকে লিখতে পারো তুমি চার্জ বাই এরিয়া, কিউ ইকুয়াল টু ডিভাইডেড বাই কিউ ইন্টু ডি ওয়ান ডিভাইডেড বাই এরিয়া ইন্টু ইপসিলন ওয়ান। এখানে তুমি বলবে এখানে কিউ ওয়ান কেন লিখলাম না, ভালো করে দেখো, এটা কিন্তু সিরিজ কম্বিনেশন রয়েছে, তাই না? তাহলে কি দুজনের মধ্যে চার্জটা কিন্তু সেম পরিমাণ স্টোর হবে, তাহলে এর মধ্যেও যে পরিমাণ চার্জ স্টোর হবে এর মধ্যেও যে সেই পরিমাণে চার্জ স্টোর হবে, তার জন্য তো এটা সিরিজ কম্বিনেশন। দেখো না, এখানে প্লাস কিউ চার্জ, এখানে মাইনাস কিউ চার্জ, এমনটা কি কিউ চার্জ, বুঝতে পেরেছো? তাহলে এটা পাচ্ছ তুমি প্লাস কিউ ইন্টু ডি টু ডিভাইডেড বাই এরিয়া ইন্টু ইপসিলন টু। এরিয়াটাও সেম, কারণ একটাই তো প্লেট বাবা, মানে সেম প্লেট, তাই না? সো কিউ কিউ কেটে যাবে, সো আলটিমেট এখানে পড়ে থাকবে তোমার সি ইকুয়াল টু 1/1 ডিভাইডেড বাই ডি ওয়ান বাই এ ইন্টু ইপসিলন ওয়ান, এখানে ডি টু ডিভাইডেড বাই এ ইন্টু ইপসিলন টু। এই যে এখানে ইপসিলন ওয়ানটাকে তুমি লিখতেই পারো এখানে ইপসিলন জিরো ইন্টু কে ওয়ান, আর ইপসিলন টুটাকে তুমি লিখতে পারো ইপসিলন জিরো ইন্টু কে টু, কোনো ব্যাপার না, ঠিক আছে, লেখো, কোনো ব্যাপার না। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, দেখো আমরা ক্যাপাসিট্যান্সের ডেফিনেশন দেখলাম, মানে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য আমরা বের করলাম, সেটা কত হয়ে থাকে, এ ইন্টু ইপসিলন জিরো ডিভাইডেড বাই ডি। ইপসিলন জিরো ফ্রি মিডিয়ামের জন্য, মিডিয়াম থাকলে জাস্ট আমি ইপসিলন লিখবো, সো এ ইন্টু ইপসিলন ডিভাইডেড বাই ডি, রাইট? তাহলে এ ইন্টু ইপসিলন ডিভাইডেড বাই ডি, তাহলে 1/c যদি বলি আমি, তাহলে বলবো ডি ডিভাইডেড বাই এ ইন্টু ইপসিলন, বুঝতে পারলে? এই যে ডি বাই এ ইন্টু ইপসিলন সেটা দেখো এখানে রয়েছে, তাহলে এইটুকুনি ভ্যালু কত, সুতরাং সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, এইটুকুনি ভ্যালু হচ্ছে তোমার 1/c1, আর এইটুকুনি ভ্যালু 1/c2। তাহলে এটাকে যদি আমরা ইনভার্স করে দিই, তাহলে 1/c ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2, এইভাবে সমান, মানে আরও যদি তুমি ক্যাপাসিটার কনসিডার করো তাহলে এভাবে চলবে। তাহলে প্যারালাল সিরিজ কম্বিনেশনের জন্য দেখো ফর্মটা কিন্তু এরকম হয়, বাট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা আলাদা দেখেছিলাম, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে সিম্পলি এরকম হয়ে থাকে, সিম্পলি যোগ হয়ে থাকে সিরিজ কম্বিনেশনে, কিন্তু ক্যাপাসিটার ক্ষেত্রে উল্টো হয়, এইভাবে মনে রাখবে, বুঝতে পারলে? ওকে, তাহলে সিরিজ কম্বিনেশন ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট দেখাচ্ছি প্যারালাল কম্বিনেশন। প্যারালাল combination of capacitors, ওকে। তো দেখো ছবিটা ভালো করে বুঝতে হবে। সাপোজ এটা আমাদের একটা ক্যাপাসিটার, একটুখানি বড় করে দেখাই, এটা আমাদের একটা ক্যাপাসিটার, রাইট? এইখানে এটাকে পোটেনশিয়াল দেওয়া হয়েছে, এই পোটেনশিয়াল যার ধরুন কি এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ স্টোর হচ্ছে, এর মধ্যে মাইনাস কিউ পরিমাণ চার্জ স্টোর হয়েছে। এইটাকে আমরা এইরকম ভাবে সেপারেট করে দিলাম, এই দিকটা একটা ডাইলেকট্রিক মিডিয়াম তৈরি করলাম, ইনসার্ট করে দিলাম, আর সাপোজ এই দিকটা একটা ডাইলেকট্রিক মিডিয়াম আমি ইনসার্ট করে দিলাম, বুঝতে পারলে? সো এর যে পারমিটিভিটি, সাপোজ এর পারমিটিভিটি ইপসিলন 1 আর এর পারমিটিভিটি সাপোজ ইপসিলন 2, এবং এদের মধ্যে যে সেপারেশন সেটা কিন্তু ডি, বুঝতে পারলে? তাহলে এটাকে যদি আমি একটুখানি অন্যরকম ওয়েতে দেখি, এইরকমভাবে দেখতে পারি, তাহলে দেখো দুটো ভাগে ভাগ হয়ে গেছে এবং তাদের কিন্তু পোটেনশিয়াল কিন্তু সেম। দেখো এর যা পোটেনশিয়াল এরও পোটেনশিয়াল তাই, মানে এটাকে আমি দুটো ক্যাপাসিটার হিসেবে ট্রিট করতে পারি, এই একটা ক্যাপাসিটার, লাল কালিতে দেখাই, এই একটা ক্যাপাসিটার আর এই একটা ক্যাপাসিটার, তাহলে দুটো ক্যাপাসিটার হিসেবে ট্রিট করতে পারি এবং দুজনেই দেখো সেম পোটেনশিয়ালে রয়েছে, তাহলে আমরা বলতেই পারবো এটা কি এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার, কারণ পোটেনশিয়ালটা কি সেম দুজনের জন্যই। তাহলে এটাকে আমরা এরকমভাবে আঁকতে পারি। সো এইখানে একটা ক্যাপাসিটার রয়েছে আমার, আর এইখানে একটা ক্যাপাসিটার রয়েছে, এই দুটো ক্যাপাসিটার দেখো
এ একটা ক্যাপাসিটার, এ একটা ক্যাপাসিটার। তো আমি এটা একটা এখানে আঁকলাম, এটা এখানে আঁকলাম, এবং এদেরকে আমরা সেম পোটেনশিয়াল দিয়ে দিলাম, এখানে সেম পোটেনশিয়াল দিয়ে দিলাম। তাহলে এইটা হচ্ছে না তোমার কম্বিনেশনটা, এইটা যা এটাও তাই, বুঝতে পারলে? এবং এখানে মিডিয়াম রয়েছে, এইটুকুনো তোমাকে মাথায় রাখতে হবে। তুমি মিডিয়াম ছাড়াও বলতে পারো, মিডিয়াম মানে আমি জাস্ট মিডিয়াম দিয়ে দেখাচ্ছি, তৈরি বললাম একসাথে অনেক কিছু বুঝিয়ে দেবো আমি, বুঝতে পারলে? সো এরকম ফর্ম দেওয়া যায়, এরকম ফর্ম দেওয়াও তাই। ওকে, তাহলে পরে দুজনের কিন্তু পোটেনশিয়াল কিন্তু সেম, রাইট? তাহলে আমি বলছি এর মধ্যে যে চার্জ স্টোর হবে সেটা Q1, মানে এর মধ্যে চার্জ স্টোর হবে Q1, আর এর মধ্যে কারণ চার্জ তো আলাদা হবে বাবা, পুরো প্লেটের মধ্যে কিউ চার্জ, তাহলে এইটুকুনির মধ্যে কতখানি, এইটুকুনির মধ্যে কতখানি, সেটা তো আলাদা হবে না। সো আর এটার মধ্যে হচ্ছে আমি সাপোজ Q2, তাহলে মেনলি আমরা বলতেই পারি যে Q ইকুয়াল টু Q1 প্লাস Q2। এটা তো অবশ্যই হবে, চার্জ তো ধ্বংস হবে না, এখানে ক্রিয়েটও হবে না। টোটাল চার্জ বাবা কিউ ছিল, তাহলে এই কিউটাকে আমরা দুটো ভাগে মানে ভাগ করে দিয়েছি। একটা বললাম যে এই সাইডের ক্যাপাসিটারটা Q1 পরিমাণ চার্জ স্টোর করেছে, আর এই সাইডের ক্যাপাসিটারটা সাপোজ Q2 পরিমাণ চার্জ স্টোর করেছে, বুঝতে পারলে? তাহলে পরে এই যে এই ক্যাপাসিটার বা এই যে প্রথম যে ক্যাপাসিটার C1 ক্যাপাসিটার, তা সে কতখানি ধরবে, তাহলে C1 ইকুয়াল টু Q1/V। তাহলে এখান থেকে তুমি Q1 ইকুয়াল টু C1 ইন্টু V বলতে পারো। সিমিলারলি তাহলে C2 ইকুয়াল টু তুমি কি বলবে, Q2/V। তাহলে Q2 ইকুয়াল টু C2 ইন্টু V বলতে পারো। ওকে, তাহলে Q1 Q2 তুমি পেয়ে গেছো, পুট করে দাও। তাহলে Q মানে তুমি কি লিখবে, C ইন্টু V ইকুয়াল টু, এটা মানে তোমার C1 ইন্টু V, এটা মানে তোমার C2 ইন্টু V। তাহলে ভিটাকে তুমি কমন নিয়ে নাও, তাহলে তোমার পড়ে থাকছে কি বাবা, C ইকুয়াল টু C1 প্লাস C2। তাহলে দেখো প্যারালাল কম্বিনেশনের জন্য কিন্তু জাস্ট সিম্পল যোগ হয়, এটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ঠিক উল্টো হয়ে থাকে, বুঝতে পারলে? তাহলে যে কোনো একটা তুমি মনে রাখো, তাহলে দেখবে সবই মনে থাকবে তোমার। মানে রেজিস্ট্যান্সেরটা যদি তোমার ইজি থাকে, মানে মনে রাখাটা তোমার ইজি মনে হয়, তাহলে তুমি ওটা মনে রাখো, দিয়ে তুমি ভাববে যে ক্যাপাসিটারের ক্ষেত্রে ঠিক উল্টো হবে, প্যারালাল কম্বিনেশনে জাস্ট সিম্পল যোগ হবে, যেটা তোমার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সিরিজ কম্বিনেশন হয়, বুঝতে পারলে? তাহলে এইভাবে তোমরা প্যারালাল কম্বিনেশন এবং সিরিজ কম্বিনেশনটা বুঝতে পারো। ওকে, নেক্সট আমি যেটা দেখাচ্ছি এখন 2 নম্বর, স্ফেরিক্যাল যে ক্যাপাসিটার সেটা। সো স্ফেরিক্যাল ক্যাপাসিটার, স্ফেরিক্যাল ক্যাপাসিটার। দেখো আমাদের যে পৃথিবীটা কিন্তু একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটার, তার মধ্যে কি মানে তার যে ক্যাপাসিট্যান্স কতখানি সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। আমি এখানেই দেখিয়ে দেবো, আলাদা করে কিছু করবো না, একটা থেকেই মানে অনেক কিছু শিখিয়ে দেবো, চাপ নেই। সো দেখো আমি ইমাজিন করছি একটা স্ফেরিক্যাল সেল, ওকে, দুটো স্ফেরিক্যাল সেল আমি কনসিডার করলাম, যাদের সেন্টার সেম মানে কনসেন্ট্রেট রয়েছে এইটাতে, তাদের সেন্টারটা এইখানটায়, ওকে, তাদের যে দুজনের সেন্টারটা অরিজিনটা কিন্তু সেম। এবার এটা মানে হলো স্ফেরিক্যাল সেল তুমি বলতে পারো, মানে এটা একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, যাদেরকে আমরা কি করেছি স্ফেরিক্যাল সেল দিয়ে দিয়েছি আমরা, ওকে। এবং বলছি যে আমি ভেতরের যে স্ফেরিক্যাল সেল রয়েছে তার রেডিয়াস A, আর বাইরের যে স্ফেরিক্যাল সেল রয়েছে তার রেডিয়াস সাপোজ আমি B কনসিডার করলাম, তাহলে B কিন্তু অবশ্যই গ্রেটার দ্যান A, মানে বাইরেরটা আউটার যে সেল তার রেডিয়াসটা বেশি, দেখতেই পাচ্ছি আমরা। এবং বাইরের যে সেলটা রয়েছে সেটাকে আমরা মানে বাইরের কন্ডাক্টরটাকে আমরা গ্রাউন্ড করে দিলাম, বুঝতে পারলে? গ্রাউন্ড করে দেওয়ার অর্থ কি, এর যে টোটাল পোটেনশিয়াল সেটা কিন্তু 0 হয়ে গেল, বুঝতে পারলে? গ্রাউন্ড করার অর্থ হচ্ছে তোমার এর পোটেনশিয়ালটা পুরো 0, কারণ আমরা জানি পৃথিবীর বিভব কী হয়ে থাকে, 0 হয়ে থাকে। তুমি যদি পৃথিবীর সাথে কানেক্ট করে দাও তাহলে কি এর বিভবটাও 0 হয়ে গেল, বুঝতে পারলে? এবং সাপোজ তুমি বলছো যে ভেতরের যে সেলটা রয়েছে তাকে আমি +Q পরিমাণ চার্জ দিয়েছি, তাহলে পরে আমাকে একটা কথা বলো, যেহেতু তোমার এই কন্ডাক্টরটাকে গ্রাউন্ড করে দিয়েছে এবং ভেতরটাকে +Q চার্জ দিয়েছে, তাহলে এই +Q চার্জ কী করবে, ইন্ডাকশন করবে।
ইন্ডাকশনের দরুন আউটার সেলে কিন্তু মাইনাস কিউ চার্জ উৎপন্ন হবে, স্টোর হতে থাকবে। এবং তাহলে আউটার সেলটাকে যেহেতু গ্রাউন্ড করা রয়েছে, তার মানে কি এক্সেস যে পজিটিভ চার্জ রয়েছে সেগুলো সব গ্রাউন্ডে চলে যাবে, বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে সিনারিও স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্ষেত্রে। এবার ক্যালকুলেশন করা যায়। ক্যালকুলেশন কিছুই না, কারণ আমাদের উদ্দেশ্য কি ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করা। ক্যাপাসিট্যান্স মানে সি ইকুয়াল টু কিউ বাই ভি, সি ইকুয়াল টু কিউ বাই ভি। কিউ তো আমরা দেখতেই পাচ্ছি, তাহলে ভি ক্যালকুলেট করতে হবে। তাহলে ভি কী করে ক্যালকুলেট করবো আমরা? একদম ইজি। সো ভি ইকুয়াল টু, দেখো ইন্টিগ্রেশন ই ডট ডিআর, এখানে একই রকম, যেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে সেই দিকটাই কিন্তু রেডিয়াসের ডিরেকশন। সুতরাং মধ্যবর্তী অ্যাঙ্গেল 0, তাহলে cos 0 ভ্যালু কত হয়? 1 হয়। ওকে, তাই সিম্পলি আমি ই ইন্টু ডিআর লিখতে পারি। এখানে লিমিট কী হবে দেখো, এ থেকে বি পর্যন্ত, বিকজ আমরা এর ভেতরে মানে দেখো এইটুকুনি যে ভেতরটা, এই ভেতরটা এটা কিন্তু ফাঁকা রয়েছে। এখানে তুমি মিডিয়াম দিতে পারো বা ফাঁকা রাখতে পারো, মানে এয়ারও দিতে পারো অথবা ফ্রি রাখতে, এই মানে এয়ার মানে তো ফ্রি, অথবা তুমি মিডিয়ামও দিতে পারো। মিডিয়াম দিলে তার ক্যাপাসিট্যান্সটা বেড়ে যাবে, দেখতেই পাচ্ছ তুমি, কারণ আগে দেখিয়েছিলাম এই যে মিডিয়াম দিলে পরে ক্যাপাসিট্যান্সটা বেড়ে যায়। ওকে, এখানে যাই হোক, তাহলে এটাকে একটু ক্যালকুলেট করা যায়। যেহেতু কন্ডাক্টরের জন্য তুমি বলবে ভি ইকুয়াল টু সিগমা বাই এপসিলন 0, মিডিয়ামটা ফ্রি রয়েছে, তাহলে ইন্টিগ্রেশন ডিআর। আচ্ছা, এখানে সিগমা এপসিলন 0 লিখবো না কেন? দেখো এটা কিন্তু একটা স্ফেরিক্যাল সেল, তাই না? তাহলে এই যে ভেতরে যে স্ফিয়ারটা রয়েছে বা স্ফেরিক্যাল যে সেলটা রয়েছে, তার জন্য এখানে যদি তুমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করো, কারণ ইলেকট্রিক ফিল্ড কী হবে, এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, সুতরাং ইলেকট্রিক ফিল্ড কিন্তু এদিক থেকে এদিকে হবে, মানে এই বরাবর, অবশ্যই রেডিয়াস থেকে হবে এই বরাবর, বুঝতে পারলে? ইলেকট্রিক ফিল্ডটা আউটার ডিরেকশন বরাবর হবে এবং রেডিয়াসটা তো আউটার ডিরেকশনে রয়েছে। সুতরাং এটা বলতে পারি আমরা, ও একটা স্ফেরিক্যাল সেলের জন্য যে এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা কত হয়? একদম সিম্পল জিনিস, ই ইকুয়াল টু কিউ বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার। ফাইন, এটা আমরা জানি। ভাই পুট করে দাও, তাহলে লিমিট এ থেকে বি, এটা মানে তোমার কিউ ডিভাইড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার ইন্টু ডিআর। এটাকে সিম্পলিফাই করো, তোমার আনসার চলে আসবে। সো কিউ ডিভাইডেড বাই 4πε0 কনস্ট্যান্ট, সো ইন্টিগ্রেশন হবে তোমার আর স্কোয়ারের উপরে, সো ডিআর ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এটা ইন্টিগ্রেট করলে পরে আসে তোমার কিউ ডিভাইডেড বাই 4πε0, এটা উপরে গেলে পরে -2 আর হবে, মাইনাস মানে আর টু দি পাওয়ার -2 হবে। সুতরাং আর টু দি পাওয়ার -2 প্লাস 1 মানে -1, মানে এরকম হবে, মাইনাস আর হবে। ওকে, সো এ থেকে বি, এখান থেকে তুমি বলতেই পারো যে ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট কত দেখো মাইনাস বি, লোয়ার লিমিট মানে সূত্রে মাইনাস, আর লোয়ার লিমিট মাইনাস, মাইনাসের প্লাস হয়ে গেল, সুতরাং 1/a। তাহলে আলটিমেট তুমি যেটা পাচ্ছ যে পোটেনশিয়ালটা, সেটা কিউ ডিভাইডেড বাই 4πε0 1/a মাইনাস 1/b, এটা বলতে পারো। অথবা এটাকে তুমি আরেকটু ভাঙতে পারো, কিউ ডিভাইডেড বাই 4πε0 নিচে এ বি আর উপরে বি মাইনাস এ, একই জিনিস। ওকে, আমাদের দরকার কি ক্যাপাসিট্যান্স। সো নাও ক্যাপাসিট্যান্স সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি হবে। সো সি ইকুয়াল টু কিউ, কিউ কিউ কেটে যাবে, ডিভাইডেড বাই ভি, ভি মানে তোমার এখানটায় থাক যে, আচ্ছা এখানে একটা লাইন লিখে দিই, কিউ ডিভাইডেড বাই 4πε0 বি মাইনাস এ ডিভাইডেড বাই এ ইন্টু বি। এখানে দেখো এই কিউ কিউ কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট সি ইকুয়াল টু কি পড়ে থাকবে বাবা, এই 4π উপরে চলে আসবে, তাহলে 4πε0 আর এটা এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। তাহলে এটা আমাদের কি, এটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিট্যান্স। ওকে, এখান থেকে একটা কেস তোমাকে দেখিয়ে দিই। দেখো যদি বি যদি টেন্স টু ইনফাইনাইট হয়ে যায়, কারণ বি টেন্স টু ইনফাইনাইট হয়ে গেল,
তাহলে শুধুমাত্র কোনটা পড়ে থাকবে? তাহলে আমি যদি ছবিটা দেখাই তাহলে শুধুমাত্র এটা পড়ে থাকবে, ইনার যে সেলটা সেটা পড়ে থাকবে। তাহলে সেটাকে একটা আমরা সিম্পল গোলক হিসেবে ট্রিট করতে পারি, যেটা আমাদের পৃথিবী, বা তুমি একটা লোহার গোলক নিয়ে আসবে। ওকে, তাহলে এর জন্য ক্যাপাসিট্যান্স কত হবে? দেখো বিটা তোমার কি ইনফাইনাইট করে দিয়েছো তুমি। ওকে, বিটা ইনফাইনাইট করে দেওয়ার দরুন তোমার এটা কিরকম বলতে পারি, ইনফাইনাইট, হ্যাঁ ইনফাইনাইট করে দেওয়ার দরুন তোমার দেখো এই বি মাইনাস এ, সো হেয়ার বি মাইনাস এ নিয়ার ইকুয়ালস টু তুমি বি বলতে পারো। ওকে, তাহলে সেটা যদি হয় তাহলে সুতরাং তুমি ক্যাপাসিট্যান্স সি কেটে তুমি কি বলবে? কিউ ডিভাইডেড বাই 4πε0 এ ইন্টু বি ডিভাইডেড বাই বি। সুতরাং এই বি বি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আলটিমেট তোমার পড়ে থাকবে দেখো সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4πε0। ও ভুল বলছি, এটা তো কিউ বাই 4πε0 কেন হবে? এটা তোমার 4πε0 রয়েছে, রাইট? সো এখান থেকে তুমি বলবে যে 4πε0 ইন্টু এ। তাহলে একটা পৃথিবী বা একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর, তার জন্য ক্যাপাসিট্যান্স কতখানি হয়? 4πε0 ইন্টু রেডিয়াস, মানে জাস্ট রেডিয়াসের সাথে কিন্তু সমানুপাতিক হয়ে থাকে। সুতরাং তুমি বলবে সি প্রপোর্শনাল টু এ। তাহলে এর যে রেডিয়াসটা সেটা কত? এ। তাহলে দেখো জাস্ট সিম্পল রেডিয়াসের সাথে কিন্তু প্রপোর্শনাল হয়ে থাকে। রেডিয়াস বাড়লে পরে ক্যাপাসিট্যান্স বাড়বে। ক্লিয়ার হয়েছে? পৃথিবীর ক্যাপাসিট্যান্স কতখানি? 4πε0 ইন্টু ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর বলে তোমরা জানো 6400 কিলোমিটার। পুট করে দাও, তোমাদের পৃথিবীর ক্যাপাসিট্যান্স চলে আসবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা কি? সিলিন্ড্রিক্যাল বা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার। সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার। ওকে, দেখো এটা একদম ইজি, কিছুই না। তো একটা সিলিন্ডার তুমি আগে আঁকো। ধরো সাপোজ এটা আমাদের কাছে একটা সিলিন্ডার রয়েছে, এক সেকেন্ড, এইটা আমাদের কাছে একটা সিলিন্ডার। ছবিটা কিন্তু এইভাবে আঁকা যেতে পারে, এইটা হলো। একটা সিলিন্ডার আমি আঁকলাম, ওর থেকে আমার হাতেই ভালো হয়, যাই হোক। সো এটা একটু ভালো করে দিই আমি। এটা আমার একটা সিলিন্ডার রয়েছে, হ্যাঁ, এবং এর ভেতরে দেখো আমি আরেকটা সিলিন্ডার আছি। ভেতরে আমি ছবিটা ভালো করে বুঝতে হবে, ছবিটা একটু বুঝতে পারলে পরে আর কিছু মানে নেই, নিজে থেকেই করতে পারবে। তাহলে দুটো সিলিন্ডার রয়েছে যাদের কি মানে অ্যাক্সিসটা কিন্তু সেম, এটা তোমার অ্যাক্সিস, এটা কনসেন্ট্রিক সিলিন্ডার। ওকে, তাহলে যে ইনার যে সিলিন্ডারটা, তার আমি সাপোজ রেডিয়াস কনসিডার করছি এ, আউটার সিলিন্ডারটা রেডিয়াস আমি কনসিডার করছি বি। ওকে, এবং এই আউটার সিলিন্ডারটা সাপোজ গ্রাউন্ডেড রয়েছে, এবং একই রকম এর মধ্যে মনে করো প্লাস কিউ চার্জ রয়েছে, তাহলে এর মধ্যে মাইনাস কিউ চার্জ হবে। ওকে, তাহলে আমাদের ক্যাপাসিট্যান্স বের করতে হবে। ক্যাপাসিট্যান্সের ডেফিনেশন বলি আমরা কি? সি ইকুয়াল টু কিউ বাই ভি। কিউ আমরা জানি, সো আমাদের ভি বের করতে হবে, তাই না? সো ভিটা আমরা এখানে বের করব। দেখো ভালো করে বুঝে নাও। সো পোটেনশিয়াল ডিফারেন্স যেটা হবে ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডট ডিএল, জাস্ট সিম্পল আমি ই ডিএল লিখলাম। কেন? কারণ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কিন্তু ঠিক এই দিক বরাবর, এবং যে রেডিয়াসটা তার ডিরেকশনটা ঠিক এই দিক বরাবর। তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 হয়ে গেল, সুতরাং cos 0 1 হয়ে গেল। ফাইন, এখানে লিমিটে দেখো এ থেকে বি পর্যন্ত আসবে, কারণ এই ফাঁকা, এইটুকুনি ফাঁকা স্থান, এটাই তো আমাদের ক্যাপাসিটর উৎপন্ন করছে। এইটা একটা কন্ডাক্টর, মানে এই যে সবুজটা একটা কন্ডাক্টর, হোয়াইট একটা কন্ডাক্টর।
তাহলে মাঝখানে ফাঁকা কোনটুকুনি, এইটুকুনি, এই পুরোটুকুনি, বুঝতে পারলে? তাহলে এটা আমাদের কন্ডাক্টর, এই মানে ক্যাপাসিটার উৎপন্ন করলো। তাহলে লিমিট হবে তোমার এ থেকে বি পর্যন্ত, তাহলে তুমি পুরোটা পেয়ে যাবে। এইবার একটা সিলিন্ডারের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা তোমাকে বের করতে হবে। দেখো আমরা সবাই জানি, গসেস থিওরেম থেকে আমরা প্রমাণ করেছিলাম এটা সিলিন্ডারের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয়। তো আমি এখানে একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, তোমরা যদি ভুলে গিয়ে থাকো। তাহলে এটা তোমার সাপোজ রেডিয়াসটা এ ধরলে, তুমি এই পয়েন্টে, তুমি পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছো, তাহলে তুমি কি করবে, এখানে একটা গাউসিয়ান তুমি সারফেস ইমাজিন করবে, রাইট? এখানে তুমি একটা গাউসিয়ান সারফেস ইমাজিন করলে, হ্যাঁ, পয়েন্ট আর। তাহলে গসেস থিওরেম বলছে ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়াল টু এনক্লোজড চার্জ ডিভাইডেড বাই এপসিলন জিরো, ফ্রি মিটার বলতে পারে। তাহলে ই পুরো যে এরিয়াটা কতখানি বলো, একটা সিলিন্ডারের জন্য এরিয়া কত হয়, 2 পাই আর ইন্টু লেন্থ আমি কনসিডার করলাম সাপোজ এল, তাহলে 2 পাই আর ইন্টু এল ইকুয়াল টু চার্জ। তাহলে কতখানি চার্জ এনক্লোজ করেছে, যেহেতু এটা সিলিন্ডার আর আউটার সারফেস তুমি মানে আউটার পয়েন্ট তুমি দেখছো, তাহলে তুমি কি বলবে, এখানে আর গ্রেটার দ্যান এ, যেহেতু আউটার পয়েন্টে তুমি দেখছো, তাহলে এটা একটা লাইন হিসেবে ট্রিট করে তুমি, লাইন চার্জ ডেন্সিটি ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল টু কি এনক্লোজড চার্জ, মানে অ্যাকচুয়ালি ডেফিনেশন যেটা হয় টোটাল চার্জ পার লেন্থ, টোটাল চার্জ পার লেন্থ। তাহলে এইটুকুনির মধ্যে মানে এইটুকুনি লেন্থ কতখানি চার্জকে এনক্লোজড করে রেখে দিয়েছে, এখানে টোটাল লেন্থ আমি ধরলাম ক্যাপিটাল লেন্থ, ওকে। তাহলে এইটুকুনি লেন্থ কতখানি চার্জকে এনক্লোজড করে রেখে দিয়েছে, সুতরাং কিউ ই এন ইকুয়াল টু ল্যামডা ইন্টু এল। তাহলে কিউ এর মান তুমি লিখবে ল্যামডা ইন্টু এল ডিভাইডেড বাই এপসিলন জিরো। তাহলে এখানে এল এল ক্যান্সেল হয়ে গেল, ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই এপসিলন জিরো ইন্টু আর। এটা কিন্তু তোমাদের মনে রাখা উচিত, তো আমি এখানে দেখিয়ে দিলাম। তাহলে ইলেকট্রিক তুমি পেয়ে গেছো, আমি ডিরেকশন বলছি না, ডিরেকশনটা তোমরা দেখতে পাচ্ছ এই দিক বরাবর হবে আর কে, ওকে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তুমি পুট করতে পারো। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যদি আমরা এখানে পুট করি, সো ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ থেকে বি, ইলেকট্রিক ফিল্ড মানে কত দেখবে, ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসিলন জিরো ইন্টু কত বলো আর, মানে যে পয়েন্ট তুমি বের করছো আর, ইন্টু এটাকে তাহলে তুমি ডিআর করে দাও, এটাকে তুমি ডিআর করে দাও, ফাইন। তাহলে এখানে তুমি ডিআর লিখতে পারো। এবার এটাকে তুমি ইন্টিগ্রেট করো, তোমার আনসার চলে আসবে। সুতরাং ভি ইকুয়াল টু দেখো ল্যামডা বাই 2 পাই এপসিলন জিরো কনস্ট্যান্ট, যেহেতু 1 বাই আর, তাহলে তার ইন্টিগ্রেট করলে কি হয়, লগ হয়ে যাবে। সুতরাং লগ আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দাও। সুতরাং ভি ইকুয়াল টু তুমি বলবে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসিলন জিরো, আপার লিমিট কত বাবা, বি, মাইনাস লোয়ার লিমিট কত এ, আর লগের ক্ষেত্রে মাইনাস হলে কি ভাগ হয়ে যায়, সুতরাং ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসিলন জিরো এলএন বি বাই এ। এটা তোমার ভি এর ভ্যালু তুমি পেয়ে গেলে। তোমার দরকার কি ক্যাপাসিট্যান্স, সো নাও ক্যাপাসিট্যান্স কতখানি হয় বলো, ক্যাপাসিট্যান্স সি ইকুয়াল টু কিউ বাই ভি। সো ল্যামডা মানে তুমি বলতেই পারো কিউ ইন্টু লেন্থ, রাইট? তাহলে একটা লাইন লিখে দিই, অসুবিধা কিছু নেই। সো ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসিলন জিরো এলএন বি বাই এ। সো কিউ বা ল্যামডা যে কোনো জায়গাটা পুট করে দাও। সো ল্যামডা মানে তুমি কিউ বাই এল লিখবে, কিউ ডিভাইডেড বাই কিউ বাই এল লিখবে। সুতরাং 2 পাই এপসিলন জিরো ইন্টু ক্যাপিটাল এল বলছি আমি, এলএন বি বাই এ। এইখানে দেখো এই কিউ কিউ ক্যান্সেল হয়ে গেল। সো আলটিমেট সি ইকুয়াল টু পড়ে থাকছে 2 পাই এপসিলন জিরো ইন্টু এল, নিচে থাকছে না, এটাকে তুমি ডিভাইডেড বাই এলএন বি বাই এ বলতে পারো, বুঝতে পারলে? তাহলে এটা তোমার ক্যাপাসিট্যান্স তুমি পেলে। আবার আমরা এটা বলে থাকি ক্যাপাসিট্যান্স পার ইউনিট লেন্থ, সেটা কতখানি হবে, তাহলে এল দিয়ে তুমি ভাগ করে দাও। সো সি বাই এল, এটা তুমি লিখবে 2 পাই এপসিলন জিরো ডিভাইডেড বাই এলএন বি বাই এ। এটাকে বলা হয়ে থাকে ক্যাপাসিট্যান্স পার লেন্থ, ইউনিট লেন্থ, 2 পাই এপসিলন জিরো
ডিভাইডেড বাই ln b/a। ওকে, এটা তোমার কিন্তু ক্যাপাসিট্যান্স পার ইউনিট লেন্থ, ক্যাপাসিট্যান্স পার ইউনিট লেন্থ, সেটা তোমার 2πε0 ডিভাইডেড বাই ln b/a। ওকে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। কিছুই না, একদম সিম্পল জিনিস ভাই, একটুখানি বুঝলে পরে তোমরা নিজেরাই করতে পারবে। ওকে, এইবার আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি, একটা ক্যাপাসিটারের মধ্যে কি পরিমাণে এনার্জি স্টোর হবে, সেই এনার্জি স্টোরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো ইন জেনারেল আমরা যেটা করতে পারি, একটা কন্ডাক্টরের মধ্যে বা একটা ক্যাপাসিটারের মধ্যে কি পরিমাণ এনার্জি স্টোর হয়, দেখো সাপোজ একটা তুমি কন্ডাক্টর তুমি নিয়েছো, তুমি একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার নিয়েছো, সাপোজ একটা এইরকম। ওকে, সাপোজ এর ক্যাপাসিট্যান্স সি, এর পোটেনশিয়াল দেওয়া হয়েছে ভি। এইবার এ টোটাল চার্জ সাপোজ ছিল কিউ। ওকে, এই ক্যাপাসিটারের মধ্যে ডিকিউ পরিমাণ চার্জকে যদি আমরা শিফট করি, সাপোজ আমি বলছি ডিকিউ পরিমাণ চার্জকে যদি শিফট করা হয় তাহলে কি পরিমাণ কার্য করতে হবে। সো সি কে আমরা জানি কি কিউ বাই ভি, রাইট, কিউ বাই ভি জানি আমরা। আমি যদি বলি যে ডিকিউ পরিমাণ চার্জকে শিফট করতে হবে তাহলে কি পরিমাণ কার্য করতে হবে, তুমি বলবে ডিডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু ডিকিউ। ডিকিউ পরিমাণ চার্জকে তুমি শিফট করাচ্ছ, তাহলে কার্য কত হবে, পোটেনশিয়াল ইন্টু ওয়ার্ক, পোটেনশিয়াল ইন্টু চার্জ, তাহলে টোটাল ওয়ার্ক কতখানি হবে, তুমি ভাবা ইন্টিগ্রেশন করে দেবে, সুতরাং ভি ইন্টু ডিকিউ। বুঝতে পারলে, ডাব্লিউ ইকুয়াল টু, এবার দেখো যে লিমিটটা, তাহলে ভি এর মানে আগে তুমি পুট করো, তাহলে ভি মানে তুমি কি বলবে যে কিউ বাই সি ইন্টু ডিকিউ। আচ্ছা, কাজ করে নিই, এখানে কিউটাকে স্মল কিউ ধরে নিই। ওকে, তাহলে তুমি স্মল কিউ ধরে নাও। তাহলে এবার এখান থেকে তুমি কি বলবে, ডাব্লিউ ইকুয়াল টু, দেখো 1/c তো কনস্ট্যান্ট। আচ্ছা, চার্জ কোথা থেকে কোথায় যাচ্ছে, সাপোজ আমি বলছি যে 0 থেকে ক্যাপিটাল কিউ পর্যন্ত গেল। ওকে, 0 থেকে ক্যাপিটাল কিউ পর্যন্ত গেল, বা স্মল কিউ যা খুশি নাও তুমি, কোনো ব্যাপার নেই। সো এখানে 1/c কনস্ট্যান্ট থাকবে, তাহলে কিউর ইন্টিগ্রেশন করলে পরে কিউ স্কোয়ার বাই 2 হবে, দিয়ে লিমিট পুট করে দাও, এই তো হয়ে গেল তোমার। সো ডাব্লিউ ইকুয়াল টু কি পরিমাণ এনার্জি স্টোর হচ্ছে, দেখো 1/c, এখানে কিউ স্কোয়ার বাই 2, সুতরাং হাফ কিউ স্কোয়ার বাই সি। যে পরিমাণ কার্য করতে হয় সেই পরিমাণে কি তার মধ্যে এনার্জি স্টোর হয়, তাহলে এতখানি এনার্জি স্টোর হলো। সুতরাং ইউ ইকুয়াল টু তুমি বলবে হাফ কিউ স্কোয়ার বাই সি। বুঝতে পারলে, এবার সি কি মানে কিউ সি এদেরকে আমরা চেঞ্জ করতে পারি, কারণ আমরা সবাই জানি কি জানি, সি ইকুয়াল টু কিউ বাই ভি, এই রিলেশন জানি আমরা, আমাদের যে কোনো টার্মস আমরা আনতে পারি। সাপোজ আমি কিউটাকে রিপ্লেস করছি সি আর ভি দিয়ে, তাহলে তুমি কি বলবে যে ইউ ইকুয়াল টু হাফ সি স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি, তাহলে সি সি কাটলো, তাহলে এখানে তুমি লিখবে ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। দেখবে অনেকে এটা মনে রাখে যে হাফ সি ভি স্কোয়ার, আমি টেকনিকও বলবো যে আপনি সাপোজ এখানে তুমি সিটাকে রিপ্লেস করবে, তাহলে সি এর জায়গায় তুমি মান বসাবে, তাহলে সিটাকে যদি তুমি রিপ্লেস করো তাহলে ইউ ইকুয়াল তুমি বলবে হাফ কিউ স্কোয়ার, সি মানে তুমি কি লিখবে কিউ বাই ভি লিখবে তুমি, তাহলে কিউ কিউ কাটলো, তাহলে ইউ ইকুয়াল টু হাফ কিউ ইন্টু ভি, ঠিক লিখলাম, কিউ স্কোয়ার বাই সি, সি মানে কিউ বাই ভি, কিউ কিউ কেটে গেল একটা, আর এদিকে ভিটা উপরে উঠে গেল, ঠিকই আছে এইটা, তাহলে এরকম ফর্ম তুমি লিখতে পারো। দেখবে অনেকে এইটা বেশি মনে রাখার চেষ্টা করে, যে কোনো একটা মনে রাখো তুমি সেখান থেকে সব করতে পারবে, আর তোমার কাছে এটা মনে রাখতে হবে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এটা তো মনে রাখতে হবে। তাহলে এটা যদি তুমি জানা থাকে তোমার এটা, আর এই ফর্মুলা যদি জানা থাকে তোমার যে কোনো মানে ভ্যালু বলে দিক না কেন তোমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবে। এইটা দেখো সেই ওরকম হচ্ছে না, হাফ এম ভি স্কোয়ার মতো হচ্ছে না, এখানে এম ছিল মাস, এখানে কি সেটা ক্যাপাসিট্যান্স, এখানে ভি ছিল ভেলোসিটি, এখানে ভি তোমার পোটেনশিয়াল।
বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে তোমার কি একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর বা একটা কন্ডাক্টরের মধ্যে এই পরিমাণ এনার্জি স্টোর হবে, হাফ সিভি স্কোয়ার। হাফ সিভি স্কোয়ার কিন্তু এনার্জি এর মধ্যে স্টোর হবে, ঠিক আছে? তাহলে এটাই তোমার কি সঞ্চিত এনার্জি, সঞ্চিত শক্তি। ওকে, আচ্ছা, নেক্সট যেটা করবো সেটা খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও ভালো করে। ধরো দুটো জিনিস করবো আমি এখানটায়, দুটো ক্যাপাসিটার মানে দুটো কন্ডাক্টর আমি নিচ্ছি, একটা কন্ডাক্টর এ, একটা কন্ডাক্টর, মানে এটা সাপোজ এ, এটা সাপোজ বি। এরা দুজনাই ইনিশিয়ালি মানে প্রথমেই এরা কানেক্টেড অবস্থায় আছে। তো যদি কানেক্টেড অবস্থায় থাকে তাহলে কি এরা একটা কমন পোটেনশিয়ালে রিচ করে থাকবে, সেটা আমি কনসিডার করে নিলাম ভি হচ্ছে তাদের কমন পোটেনশিয়াল। এবং এই যে এ, এর মধ্যে চার্জ রয়েছে সাপোজ Q1, এর মধ্যে চার্জ রয়েছে Q2, এর ক্যাপাসিট্যান্স C1, এর ক্যাপাসিট্যান্স C2। ফাইন, যখন এই যে চার্জ মানে পোটেনশিয়াল তো সেম, তাহলে এর মধ্যে চার্জ, এর মধ্যে চার্জ, তাহলে এর পোটেনশিয়াল দুজনেরই সেম। তাহলে তুমি কি বলতে পারো যে ভি ইকুয়াল, তুমি বলতে পারো যে, কারণ আমরা কি জানি সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে ভি ইকুয়াল টু সি ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে ভি ইকুয়াল টু কিউ বাই সি হবে। সুতরাং Q1 বাই C1 ইকুয়াল টু তুমি বলবে Q2 বাই C2, তাই নয় কি? যেহেতু তুমি এটাকে একদম পুরো কানেক্ট করে দিয়েছো, তাহলে কানেক্ট করে দিলে কি বলবে যে ভি মানে তুমি কি বলবে একদম ভি মানে তুমি বলতেই পারো এটাকে যে টোটাল চার্জ কতখানি, তাহলে Q1 Q2, টোটাল ক্যাপাসিট্যান্স কতখানি C1 C2। বুঝতে পারলে? তাহলে এটা তুমি বলতে পারো। তাহলে এর সাথে তুমি এটাকে সমান করতে পারো, এর সাথে তুমি এটাকে সমান করতে পারো। তাহলে টোটাল চার্জ কতখানি তুমি Q কনসিডার করে নাও। সো লেট যে Q ইকুয়াল টু Q1 প্লাস Q2। তাহলে সুতরাং তুমি বলতেই পারবে যে Q1 বাই C1 ইকুয়াল টু Q1, মানে এটাকে তুমি টোটাল Q ধরে নিয়েছো, সুতরাং Q ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে Q1 কতখানি ছিল, Q1 ইকুয়াল টু তুমি বলবে যে C1 বাই C1 প্লাস C2 ইন্টু Q। সিমিলারলি তুমি বলবে যে Q2 ডিভাইডেড বাই C2 ইকুয়াল টু কী ছিল, Q ডিভাইডেড বাই C1 প্লাস C2। এখান থেকে তুমি Q2 বলতে পারো, সুতরাং C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 এত ইন্টু Q। বুঝতে পারলাম? যেহেতু তারা কি কমন পোটেনশিয়ালের মধ্যে ছিল, তাহলে এই পরিমাণ চার্জ তাদের মধ্যে রয়েছে। তাহলে এর মধ্যে কি পরিমাণ চার্জ রয়েছে সেটা তোমার এটা, আর বি এর মধ্যে কি পরিমাণ চার্জ রয়েছে সেটা তোমার এটা। বুঝতে পারলে? একদম ইজি, এটা কিছুই না। নেক্সট যেটা মানে এইরকমই কোয়েশ্চেনটা, কিন্তু কি বললাম দুজনের কমন পোটেনশিয়ালে নেই, মানে দুজনের পোটেনশিয়ালটা আলাদা। এই একটা কন্ডাক্টর রয়েছে, একটা কন্ডাক্টর রয়েছে, এটা এ, এটা বি। এখানে যেরকম বলেছিলাম দুজনে প্রথম থেকে কানেক্টেড রয়েছে, তার ফলে কি তাদের পোটেনশিয়ালটা সেম। কিন্তু আমি এখানে বললাম যে এর মধ্যে চার্জ রয়েছে Q1, এর মধ্যে চার্জ Q2, এর মধ্যে ক্যাপাসিট্যান্স C1, এটা C2, এর পোটেনশিয়াল V1, এর পোটেনশিয়াল V2। এখানে অবশ্যই V1 ইজ গ্রেটার দ্যান V2। তাহলে চার্জ ফ্লো করবে কোথা থেকে কোথা পর্যন্ত, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে চার্জ ফ্লো করবে। তাহলে আমি যদি এটাকে কানেক্ট করে দিই, তাহলে এই দিকে কিন্তু চার্জটা ফ্লো করবে। কানেক্ট করার কিছুক্ষণ পরে কি হবে দেখো, এটা যেহেতু হায়ার পোটেনশিয়াল, এটা তো লোয়ার পোটেনশিয়াল, তাহলে হায়ার পোটেনশিয়াল থেকে চার্জ যাবে, মানে এ বর্জন করবে, চার্জ রিজেক্ট করবে, আর এ চার্জ কি অ্যাকসেপ্ট করবে, তাহলে বি চার্জটাকে গ্রহণ করবে। তাহলে চার্জের আদান প্রদান হবে, এখানটায় চার্জের বন্টন হবে। বুঝতে পেরেছ? তাহলে কিছুক্ষণ সময় পরে তারা কিন্তু একটা পোটেনশিয়ালে রিচ করবে, সেটা তোমার ভি পোটেনশিয়াল। প্রথমে কিন্তু পোটেনশিয়াল ভি ছিল না, মানে প্রথমে কিন্তু কানেক্টেড ছিল না, প্রথমে কানেকশন ছিল না, তারপরে কানেকশন করা হয়েছে। কানেকশন করার পরে তুমি পোটেনশিয়াল পেয়েছো ভি। ওকে, তাহলে ক্যালকুলেশন করে দেখি আমরা এই কমন পোটেনশিয়ালটা কত হবে। তাহলে এইটার জন্য যদি দেখি আমরা, দেখো এই যে ক্যাপাসিটরটা,
তাহলে C1 ইকুয়াল টু Q1 বাই V1, এটা C2 ইকুয়াল টু Q2 বাই V2। তাহলে এখান থেকে তুমি বলবে যে Q1 ইকুয়াল টু C1 V1, এখান থেকে তুমি বলবে Q2 ইকুয়াল টু C2 V2। এবার দেখো চার্জের তো আদান প্রদান হবে, মানে এই Q1 কিছু পরিমাণ চার্জ বর্জন করবে, আর Q2 মানে যে বি কন্ডাক্টর কিছু পরিমাণ চার্জ গ্রহণ করবে। তাহলে টোটাল চার্জটা কি? টোটাল চার্জ তো আবার সেম, তাই না? তাহলে টোটাল চার্জ Q ইকুয়াল টু তুমি বলবে Q1 প্লাস Q2। বুঝতে পেরেছো? তাহলে দেখো Q ইকুয়াল তুমি দেখো Q1 এর মান কত পেয়েছো তুমি? C1 V1। Q2 এর মান তুমি কত পেয়েছো? C2 V2। তুমি লিখে দাও। এবার যখন তুমি কানেক্ট করে ফেলেছো তখন কি টোটাল চার্জটা Q হয়ে গেছে, টোটাল পোটেনশিয়াল V হয়ে গেছে, টোটাল ক্যাপাসিট্যান্স কত বলছি আমি? তাহলে আমি ধরছি C ক্যাপাসিট্যান্স। তাহলে তুমি কি বলবে? এটা C ইন্টু V বলবে, তাই না? তাহলে এটা তুমি বলতে পারো C1 V1 প্লাস C2 V2। C মানে কত? টোটাল ক্যাপাসিট্যান্স কতখানি? C1 প্লাস C2। V কেটে তুমি বলবে যে C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C। এই সিটাই কি এখানে টোটাল ক্যাপাসিট্যান্স। জিনিসটা কি বোঝাতে পারছি? V ইকুয়াল টু তাহলে আমরা বলবো V1 C1 প্লাস V2 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে এইটা আমাদের কি কমন পোটেনশিয়াল, এটা আমাদের কমন পোটেনশিয়াল। যদি দুজনকে যদি প্রথমে কানেক্ট করা না হয় তাহলে এটা আমরা করব। বুঝতে পারলে? তাহলে এটা আমাদের কি কমন পোটেনশিয়াল হয়ে গেল। এবার তুমি বলতে চাইছো যে তাহলে এর মধ্যে কি পরিমাণ চার্জ রয়েছে, বির মধ্যে কি পরিমাণ চার্জ রয়েছে, মানে আফটার ওয়্যার কানেকশন এবং বিফোর ওয়্যার কানেকশন। দেখো বিফোর ওয়্যার কানেকশন ছিল এর মধ্যে চার্জ Q1, তাহলে আফটার ওয়্যার কানেকশন এই কন্ডাক্টরের মধ্যে কি পরিমাণ চার্জ হয়েছে সেটা আমরা দেখব। তাহলে যেহেতু কন্ডাক্টরটা হায়ার পোটেনশিয়ালে রয়েছে, কারণ আমার যে কনসিডারেশন সেই অনুসারে কি V1টা গ্রেটার দ্যান V2, তাহলে কি কন্ডাক্টরটা হায়ার পোটেনশিয়ালে আছে, সুতরাং কি করবে? চার্জ বর্জন করবে। বা তোমরা এরকম ভাষা দিয়েও লিখতে পারো যে ফাইনাল চার্জ অ্যাট কন্ডাক্টর অ্যান্ড ফাইনাল চার্জ অ্যাট বি কন্ডাক্টর। এখানে যেহেতু ফিজিক্সটা তোমরা দেখতেই পাচ্ছ, সুতরাং কন্ডাক্টরটা বর্জন করবে আর বি কন্ডাক্টরটা গ্রহণ করবে। তাহলে তুমি যে কোনোভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে সুতরাং তুমি বলবে মানে তাহলে ফাইনাল যে চার্জ মানে যেটা বর্জিত চার্জ, দ্বারা বর্জিত আধান, যেটা ফাইনাল আর কি, ঠিক আছে, সেটা Q1 প্রাইম দিয়ে লিখছি আমি। সেটা কত হবে বলো? কারণ যখন হয়ে গেল কি বলে এটাকে কানেক্ট করে দিলাম, তখন কিন্তু কিছু পরিমাণ চার্জ বর্জন করবে, বর্জন করে একটা চার্জে স্থির হয়ে যাবে, সেটা Q1 প্রাইম। এর ক্যাপাসিট্যান্স কিন্তু C1, এবং যেহেতু তাহলে আমরা লিখতে পারি কি C1 ইন্টু V। কেন V লিখলাম? কারণ কানেকশন হয়ে গেছে, তখন কিন্তু পোটেনশিয়ালটা সবার কিন্তু সমান হয়ে গেল, V পোটেনশিয়াল। বুঝতে পারলে? তাহলে এখান থেকে তুমি বলবে যে Q1 প্রাইম ইকুয়াল টু C1 V কত বাবা? C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে তুমি পাচ্ছ যে Q1 প্রাইম ইকুয়াল টু C1 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু C1 V1 প্লাস C2 V2। ওকে, এটা তুমি পাচ্ছ বর্জিত চার্জটা। সিমিলারলি তাহলে বি দ্বারা গৃহীত চার্জ হবে, মানে আধান। ওকে, সেটাকে আমি সাপোজ বলছি Q2 প্রাইম, সেটা কতখানি হবে? C2 ইন্টু V হবে। ঠিক আছে, কারণ আফটার ওয়্যার কানেকশন আমরা কি দেখতে পাচ্ছি? পোটেনশিয়ালটা ইউনিফর্ম হয়ে গেছে, কমন পোটেনশিয়াল হয়ে গেছে। সো V এর ভ্যালু কত হয়? C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এটাকে তুমি এরকমও লিখতে পারো C1 প্লাস C2 ব্র্যাকেট দিয়ে C1 V1 প্লাস C2 V2।
এটা তোমার Q2 প্রাইম। ফাইন, একদম ইজি, কিছুই না। তাহলে এই পরিমাণ চার্জ রয়েছে, তাহলে কতখানি চার্জের চেঞ্জ হলো তুমি সেটাও বের করতে পারো। তাহলে ডেল্টা Q1, দেখো ইনিশিয়াল চার্জ যেহেতু বর্জন করেছে, তাহলে কি ইনিশিয়াল মানে বেশি ছিল Q1, এখন কতখানি হয়েছে Q1 প্রাইম, বের করতে পারবে, কারণ Q1 মাইনাস Q1 প্রাইমের ভ্যালু তুমি জানো, পুট করে দাও। আচ্ছা Q1 মানে কত বলবে তুমি, C1 V1, সরি মাইনাস, এবার Q1 প্রাইমের ভ্যালু তুমি পুট করতে পারো, ঠিক আছে। সো C1 বাই C1 প্লাস C2 ইন্টু C1 V1 প্লাস C2 V2। ওকে, এবার তুমি এটাকে ক্যালকুলেশন করতে পারো, কোনো অসুবিধা নেই। সিমিলারলি ডেল্টা Q2 কত হবে, এ তো গ্রহণ করেছে, আগে তাহলে কম ছিল, তাহলে এখন কত, Q2 প্রাইম মাইনাস Q2 বলবে, তাহলে এতখানি চার্জ কি সে গ্রহণ করেছে, বুঝতে পারলে। মানে আগে ছিল মনে করো 5, কানেকশন করার পর হয়ে গেল 7, তাহলে কতক্ষণ গ্রহণ করলো, 7 মাইনাস 2, 7 মাইনাস 5, তাহলে 2 হলো। ওকে, সুতরাং এখানে C2 ডিভাইডেড বাই C1 C2, C1 V1 C2 V2 মাইনাস C2 V2 হয়ে গেল তোমার এটা। এবার এখানে বলে কতখানি এনার্জি মানে লস হয়েছে সেটা বের করতে পারে। তাহলে বিফোর কানেকশন এবং আফটার কানেকশন তুমি এনার্জি ক্যালকুলেট করবে, দিয়ে ডিফারেন্স করবে, তাহলে তোমার এনার্জি লসটা বেরিয়ে চলে আসবে, তাই না। সো এনার্জি লস ক্যালকুলেশন, তাহলে আমি যদি বলি বিফোর কানেকশন, মানে বিফোর এনার্জি ছিল বিফোর, ওকে, মানে ইবি দিলাম বিফোর আর এ দেবো আফটার, মানে ক্লিয়ার হয়েছে। সো বিফোর এনার্জি কত ছিল দেখো, হাফ সি ভি স্কোয়ার, এটা ফর্মুলা, বাট বিফোর মানে কি, তাহলে দুজনা ছিল, তাহলে একটা C1 ছিল একটা V1 ছিল, এটা হাফ C2 V2 স্কোয়ার, এটা তোমার বিফোর এনার্জি। আফটার এনার্জি কতখানি দেখো, AF ইকুয়াল টু, তাহলে এখন কিন্তু কমন পোটেনশিয়াল হয়ে গেছে, তাহলে এখানে তুমি বলবে হাফ সি মানে এখানে C1 প্লাস C2, ভি মানে এখানে জাস্ট সিম্পল ভি স্কোয়ার, রাইট। ভি এর ভ্যালু তুমি জানো, সুতরাং C1 প্লাস C2, ভি এর ভ্যালু কত বলো, C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, এটা তোমার কমন পোটেনশিয়াল। দেখো এই যে ক্যালকুলেট করলাম একটু আগে আমরা, এটা বুঝতে পারলে। সো এখানে কাটাকাটি হবে, রাইট, এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা পড়ে থাকছে, তাহলে এখানে পড়ে থাকছে তোমার হাফ C1 V1 প্লাস C2 V2, এটাকে 1 নম্বর নাম দাও, এটাকে তুমি 2 নম্বর নাম দাও। তাহলে এনার্জি চেঞ্জ কতখানি হয়েছে, চেঞ্জ মানে তুমি দেখবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সো আফটার দেখবে মাইনাস বিফোর দেখবে, তাহলে আফটার কত পাচ্ছ তুমি, হাফ C1 V1 প্লাস C2 V2 মাইনাস বিফোর কত পাচ্ছ বলো, হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার। ওকে, তাহলে এইটা তোমার ঠিক করলাম তো, এটা এনার্জি হাফ CV স্কোয়ার, ঠিকই আছে, হাফ C1 V1 স্কোয়ার C2 V2 স্কোয়ার। আচ্ছা এইখানটাই গন্ডগোল হয়েছে, এখানে ভি স্কোয়ার আছে না, হোল স্কোয়ার করে দাও এখানে, তাহলে এখানে পুরোপুরি কাটবে না, কারণ এখানে একটা থাম থাকবে, তাহলে এর জন্যই যেটা গন্ডগোল হচ্ছিল। এইখানে তোমার হবে, সুতরাং 2 ইন্টু C1 C2 থাকবে, আর এখানে তোমার থাকবে C1 V1 প্লাস C2 V2 তার হোল স্কোয়ার। ওকে, এবার এটাকে তুমি সিম্পলিফাই করো, তোমার আনসার কিন্তু চলে আসবে, এটা ডিভাইডেড বাই C1 প্লাস C2, এটাকে সিম্পলিফাই করলে তোমার আনসার চলে আসবে। ক্লিয়ার হয়েছে?
তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে প্রবলেমগুলো এইখানে তুমি আনসার রাখতে পারো, কোনো অসুবিধা নেই, বা এটাকে তুমি একটু সিম্পলিফাই করো, এটাকে তুমি ভেঙে দাও, তাহলে তোমার কিন্তু আনসার চলে আসবে। এই ছিল ক্যাপাসিটর আর ক্যাপাসিট্যান্সের সমস্ত কিছু থিওরি, আর কিছুই নেই, এগুলো ভালো করে করে যাও, আর কিচ্ছু করতে হবে না। আর এমসিকিউ কোশ্চেন অটোমেটিক সলভ হয়ে যাবে, কারণ এইখানেই যাবতীয় সব কনসেপ্ট আমি ডেভেলপ করে দিলাম, বুঝিয়ে দিলাম। ভালো করে ভিডিওটা দেখো, বোঝো, খাতা কলমে লিখে নাও, লিখে লিখে প্র্যাকটিস করো, ঠিক আছে? আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, যারা এখনও পর্যন্ত জয়েন করেনি, জয়েন করে আমাকে যেমন যা প্রশ্ন আছে সমস্ত কিছু করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি কিন্তু রিপ্লাই করি। সো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু শিখতে পারবে, স্কিপ করো না। মানে প্রত্যেকটা কথার গুরুত্ব রয়েছে, সেগুলো ভালো করে ইউটিলাইজ করো। সো আর ভিডিওটা শেয়ার করো, তোমার বন্ধুদের সাথে অনেক অনেক বেশি করে শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।